স্টুডেন্টস, এই ক্লাসে সকল রাসায়নিক বিক্রিয়া একসাথে। তোমাদের রাসায়নিক বিক্রিয়া নিয়ে যত জল্পনা কল্পনা, যত দুশ্চিন্তা, সবকিছু সলভ হয়ে যাবে। রাসায়নিক বিক্রিয়া মুখস্থ করতে প্যারা কিংবা রাসায়নিক বিক্রিয়া প্র্যাকটিস করতে প্যারা, রাসায়নিক বিক্রিয়া কি মুখস্থের জিনিস নাকি সেটা যদি তোমাদের কনফিউশন থাকে, আমি বলবো না, রাসায়নিক বিক্রিয়া আসলে আমাদের বোঝার একটা বিষয়। সবকিছু একদম প্রত্যেকটা অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া আমরা সলভ করে ফেলছি। হ্যাঁ, ফাইনালি শেষ করলাম আমরা কি দিয়ে? জৈব যৌগ দিয়ে। জৈব যৌগে একদম ইন ডিটেলস জৈব যৌগকে কিভাবে পানি ভাত করে দেওয়া যায় সেইটা কিন্তু তোমরা এই ক্লাসের মাধ্যমে পাবা। জৈব যৌগ থেকে শুরু করে তোমাদের কেমিস্ট্রি শর্ট সিলেবাসের সব কটা রাসায়নিক বিক্রিয়া এখানে সলভ করা হয়েছে, আলোচনা করা হয়েছে। বিক্রিয়া এই ক্লাসটা করার পর থেকে বিক্রিয়া হয়ে যাবে তোমাদের জন্য পানি ভাত। এখানে আমাদের সিরিয়াল ওয়াইজ আমরা প্রথমে চ্যাপ্টার 4 এর কিছু রিঅ্যাকশন দেখতেছি। দেখো এই জায়গায় হাইড্রোজেন গ্যাস এবং হচ্ছে গিয়ে ফ্লোরিন গ্যাস রিঅ্যাকশন করতেছে পরস্পরের সাথে। তো বুঝতেই পারতেছো এরা দুজন রিঅ্যাকশন করে একদম খুব স্বাভাবিকভাবে হাইড্রোজেন ফ্লোরাইড তৈরি করে, এবং হাইড্রোজেন ফ্লোরাইডও কিন্তু গ্যাসীয় বস্তু। ঠিক আছে, তাহলে আমরা যদি সমতা করি, দেখো এখানে দুইটা দুইটা করে আছে, সো আমরা এখানে 2 দিয়ে দিলে আমাদের সমতাটা হয়ে যাচ্ছে। এগেইন এইটা নিয়ে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড এটাকে যদি হচ্ছে আমরা পানির সাথে বিক্রিয়া দেই, অর্থাৎ আমরা যদি পানিতে দ্রবীভূত করার চেষ্টা করি, তাহলে কি ঘটবে? তাহলে অ্যান্সারটা হচ্ছে অবশ্যই পানিতে দ্রবীভূত হবে। দ্যাট মিনস হাইড্রোজেন ফ্লোরাইডকে পানির সাথে রিঅ্যাকশন করার অর্থ হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড পানিতে দ্রবীভূত হয়ে যাবে। দ্রবীভূত হয়ে সে জলীয় দ্রবণ সৃষ্টি করবে, এটাই রিঅ্যাকশন। এখন দ্রবীভূত কেন হয়েছে তোমরা জানো এই জিনিসটা, যে আসলে পোলার যৌগে দ্রবীভূত হয়। অর্থাৎ হাইড্রোজেন ফ্লোরাইড এটা হচ্ছে একটা পোলার সমযোজী যৌগ, পানিও একটা পোলার সমযোজী যৌগ, যার ফলে দেখা যাচ্ছে যে এরা একে অপরের সাথে মিশে যাচ্ছে। দ্যাট মিনস খুব সহজ ভাষায় এই পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হচ্ছে, হাইড্রোজেন ফ্লোরাইড পানিতে দ্রবীভূত হচ্ছে, হয়ে আমাদেরকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইডের জলীয় দ্রবণ। তাহলে এই যে এ কিউ, এই এ কিউ দিয়ে আমরা আসলে শর্টে কি বুঝি? এ কিউ শব্দটার অর্থ হচ্ছে জলীয়, অর্থাৎ এটা দিয়ে বোঝায় অ্যাকুয়াস। অ্যাকুয়াস মানে কি? অ্যাকুয়াস মানে হচ্ছে জলীয়। ঠিক আছে, অ্যাকুয়াস শব্দের অর্থ হচ্ছে জলীয়, অর্থাৎ এটা আমরা বুঝতেছি এই জিনিসটা হচ্ছে জলীয় দ্রবণ। তাহলে নেক্সটে যদি আমরা যাই, দেখো একই রকম বিক্রিয়া এখানে ঘটবে। এখানে জাস্ট যথারীতি বাকি যে হ্যালোজেন গুলো আছে তাদেরকে দিয়ে বিক্রিয়াটা হচ্ছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদেরকে দিয়ে বিক্রিয়াটা হচ্ছে। সো এখন তাহলে দেখো আমরা সেম ভাবে এখানে পেয়ে যাচ্ছি কি হাইড্রোজেন ক্লোরাইড, এটাও হবে হচ্ছে গ্যাসিয়াস, এটা নেচারও হচ্ছে গ্যাসিয়াস, এবং এটা সমতা করলে আমাদের 2 দিয়ে দিলে সমতা হয়ে যাচ্ছে 2 2, এখানেও 2। সো সিমিলারলি হাইড্রোজেন ক্লোরাইডকে যদি আমরা পানিতে দ্রবীভূত করি, যেহেতু এটা পোলার যৌগ, এরা প্রত্যেকেই পোলার যৌগ, সেই হিসাবে পানিতে দ্রবীভূত হবে, হয়ে আমাদেরকে হাইড্রোজেন ক্লোরাইড জলীয় দ্রবণ দিবে। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো সিমিলারলি ব্রোমিনের সাথে বিক্রিয়া করে আমরা পেয়ে যাব কি? আমরা পেয়ে যাব হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড। সো এখানে আমরা হাইড্রোজেন ব্রোমাইডকে, এটাও গ্যাসিয়াস, এটাও পোলার, এটাকে পানিতে দ্রবীভূত করলেই আমরা পেয়ে যাচ্ছি হাইড্রোজেন ব্রোমাইডের, অর্থাৎ হাইড্রোব্রোমিক অ্যাসিড জলীয় দ্রবণ। একইভাবে হাইড্রোজেন আয়োডের সাথে করলে আমরা পেয়ে যাব হাইড্রোজেন আয়োডাইড, সমতা করলে 2। তারপর এই হাইড্রোজেন আয়োডাইডটাকে কি করব দেখো তো, একইভাবে পানিতে দ্রবীভূত করে দিব, করলে কি পাবা? করলে পেয়ে যাবা হাইড্রোজেন আয়োডাইড জলীয় দ্রবণ। ওকে, সো দিস ইজ দ্য থিং। তাহলে এইগুলো খুব সহজ জিনিস, এটা তোমরা মোটামুটি পারো। আমরা নেক্সটে চলে যাই। দেখো এটা চ্যাপ্টার 5 এ আয়নিক যৌগের কিছু বিক্রিয়া দেখাচ্ছি। এখানে বিষয়টা যেটা হচ্ছে সেটা হলো এই জায়গায় সোডিয়াম কি করে বলতো? সোডিয়াম হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে কনভার্ট হয়ে যায়। সো সোডিয়াম প্লাসটা হচ্ছে কি? এটা একটা ক্যাটায়ন, তাই না? সোডিয়াম প্লাসটা একটা ক্যাটায়ন। একইভাবে ফ্লোরিন অধাতু, এটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে ও এইখানে যে সোডিয়ামটা ইলেকট্রনটা ত্যাগ করেছিল সেটা ফ্লোরিন গ্রহণ করে ফ্লোরাইডে কনভার্ট হয়ে যাবে। ফ্লোরাইডে কনভার্ট হয়ে যাবে ফ্লোরিন হয়ে যাবে হচ্ছে ফ্লোরিন অ্যানায়ন। সো ওভারঅল আমরা এই ক্যাটায়ন আর অ্যানায়ন একসাথে যুক্ত হয়ে আমরা জানি যে একটা আয়নিক যৌগ তৈরি করে। এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা সোডিয়াম ফ্লোরাইড পাচ্ছি, এটা একটা আয়নিক যৌগ। বাই দ্য ওয়ে এখানে একটা বিষয় জানায় রাখি, সেটা হচ্ছে যে যখন কোনো বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ ঘটে তখন তোমরা জানো এটাকে বলা হয় জারণ বিক্রিয়া, তাই না? আবার কোনো রাসায়নিক বিক্রিয়াতে যদি ইলেকট্রন গ্রহণ হয় সেটাও তোমরা জানো যে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে বিজারণ বিক্রিয়া। সো আয়নিক যৌগ গঠনের সময় একটা জারণ বিক্রিয়া হয় আর একটা বিজারণ বিক্রিয়া হয়, তখন আমরা ক্যাটায়ন আর অ্যানায়ন পাই। সেই ক্যাটায়ন আর অ্যানায়ন একসাথে যুক্ত হয়ে আমরা পেয়ে যাই হচ্ছে আয়নিক কম্পাউন্ড। ঠিক আছে, ওকে। সো একইভাবে দেখো এখানে আমি আরেকটা আয়নিক যৌগ উৎপন্নের বিক্রিয়া দেখালাম, যেখানে ক্যালসিয়াম 2টা ইলেকট্রন গ্রহণ করছে, ক্যালসিয়ামের দুজনই তো 2, সো সে 2টা ইলেকট্রন ত্যাগ করবে যেহেতু ধাতু। সো ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করলো 2টা, যার ফলে আবার আমরা যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া দেই,
ক্লোরিন তো একযোজী একটা অধাতু, তাহলে অবশ্যই একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, তো আমরা এই জন্য দুইটা ক্লোরিন নিলাম। সেই ক্যালসিয়ামের ত্যাগকৃত দুইটা ইলেকট্রনকে দুইটা ক্লোরিন গ্রহণ করে দুইটা ক্লোরাইডে কনভার্ট করলো, যার ফলে আমরা পেয়ে গেলাম ক্যালসিয়াম ক্লোরাইড। এটাও একটা আয়নিক যৌগ, একই ধরনের বিক্রিয়া, উপরেরটাও একটা জারণ বিক্রিয়া, নিচেরটাও কিন্তু একটা বিজারণ বিক্রিয়া। সো নেক্সটে যাই আসো। নেক্সট নেক্সট হচ্ছে হাইড্রোজেন এবং হচ্ছে অক্সিজেন গ্যাস। হ্যাঁ, দেখো এরা যদি পরস্পরের সাথে রিয়েকশন করে তাহলে এটা খুব স্বাভাবিক, তোমাদের একদম জানা পেঁচানা জিনিস এটা। হাইড্রোজেন আর অক্সিজেন পরস্পরের সাথে রিয়েকশন করে এখানে আমাদেরকে পানি দিবে, ভেরি সিম্পল। সেখানে অক্সিজেন দুইটা আছে, আমরা 2 দিয়ে দিই, দেওয়াতে আমাদের হাইড্রোজেন 4টা হয়ে গেল। এখানে যদি আমরা 2 দিয়ে দিই তাহলে হাইড্রোজেন হয়ে যাবে 2 দুগুণা 4, ভেরি সিম্পল। দেন আসো নেক্সটে হচ্ছে সোডিয়াম, দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে ধাতু, তাই না? দেখো ধাতু ধাতু আসলে কি ধর্মী? ধাতু হচ্ছে ক্ষারধর্মী, এটা তোমরা জানো। গ্রুপ 1-এর যেই মৌলগুলো সেগুলো হচ্ছে ক্ষার ধাতু বলি আমরা, অর্থাৎ সেগুলো হচ্ছে ক্ষারধর্মী। গ্রুপ 2-এর ধাতুগুলোকে আমরা বলি মৃৎক্ষার ধাতু, এরাও ক্ষারধর্মী। মৃৎক্ষার বলার কারণটা তোমরা অলরেডি জানো, যে এদেরকে পৃথিবী পৃষ্ঠে পাওয়া যায় এই জন্য। বাট বেসিক্যালি গ্রুপ 1 আর গ্রুপের যে 2-এর যে ধাতুগুলো আছে এরা সবাই ক্ষারধর্মই প্রদর্শন করে। তো ক্ষারধর্ম প্রদর্শন করলে দেখো এখানে আমাদের অ্যাসিড আছে, তোমরা জানো যে এইসব ধাতুগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আমাদেরকে লবণ দিবে, ঠিক আছে? অ্যাসিডের জলীয় দ্রবণ আছে, সেখানে আমাদের লবণ পাবো, এবং আমরা এই প্রত্যেকটা অ্যাসিডে হাইড্রোজেন থাকার কারণে আমরা এক্সট্রা ভাবে হাইড্রোজেন গ্যাস পাবো। তাহলে এখানে সোডিয়াম আর HCl রিঅ্যাকশন করে আমাদেরকে দিচ্ছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণ অ্যাকুয়াস, যেহেতু দ্রবণ ছিল, অ্যাসিডেরটা দ্রবণ ছিল, তাই এখানে লবণটাও আমরা দ্রবণ আকারেই পাচ্ছি, সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস, আর সাথে আমরা হাইড্রোজেন গ্যাস পেয়ে যাব। আচ্ছা, একটা বিষয় খেয়াল করে দেখো, হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন হচ্ছে দ্বিপরমাণু, তাই না? তাহলে হাইড্রোজেন গ্যাস হতে হলে 2টা হাইড্রোজেন লাগবে, তাহলে এখানে আমরা 2 দিয়ে দিচ্ছি, 2। হাইড্রোজেন 2টা হয়ে যাওয়ার ফলে ব্যাপারটা কি করছে বলো তো? হাইড্রোজেন 2টা হয়ে যাওয়ার ফলে ব্যাপারটা যেটা ঘটলো, একটু ক্লিয়ারলি দেখায় দিচ্ছি এই জায়গায়। হাইড্রোজেন হয়ে যাবে হচ্ছে 2, হাইড্রোজেন 2 হয়ে যাওয়ার ফলে ক্লোরিনও 2টা হয়ে গেল, তাই আমরা ক্লোরিন দিয়ে দিলাম 2। আবার দেখো ক্লোরিন সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিন 2 দেওয়ার কারণে এখানে আমাদেরকে সোডিয়ামও 2টা নিতে হবে, ঠিক আছে? গুড। সো দেখো নেক্সটে হচ্ছে আমরা জানি ম্যাগনেসিয়াম হচ্ছে দ্বিযোজী, তাহলে অবশ্যই ম্যাগনেসিয়াম এখানে ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করলে আমরা ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড পাবো। ম্যাগনেসিয়াম কি পাবো দেখো? ম্যাগনেসিয়াম হচ্ছে ডাইক্লোরাইড পাবো। তাহলে যেহেতু ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড পেলাম, এটাও অ্যাকুয়াস হবে, দ্রবণ যেহেতু। সো এইখান থেকে খেয়াল করে দেখো, ক্লোরিন তাহলে আমাদেরকে 2টা নিতে হবে, সো আমরা 2HCl দিয়ে দিলাম, এবং একই সাথে তোমরা জানো যেখান থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। দেখো 2HCl দেওয়ার ফলে হাইড্রোজেনও 2টা হয়ে গেল, হাইড্রোজেন গ্যাসেও পরমাণু থাকে 2টা। সো আমাদের এখানে ডান, জিনিসটা একদম ইজি। দেখো এই জায়গায় সোডিয়াম, এটা ধাতু একযোজী, যার ফলে যেটা হয়েছে যে এইটাকে দ্বিগুণ করার জন্য আমরা বাকি সবার সাথে 2 দিয়ে দিছি, আর অলরেডি এটা নিজেই হচ্ছে গিয়ে দ্বিযোজী ধাতু। সো এটা 2টা হাইড্রোজেনকে রিপ্লেস করবে, এই জন্য এখান থেকে সরাসরি আমরা 1 মোল ম্যাগনেসিয়াম থেকেই 1 মোল হাইড্রোজেন গ্যাস পেলাম। সো একদম পুরো ব্যাপারটা যোজনীর সাথে রিলেট করতেছে। এটার যোজনী 1, এটার যোজনীও 1, এটা 2 হলে এটাও 2 লাগবে, এটার যোজনী 1, এটার যোজনী 2, তাহলে এটা 2 এর জন্য এটার একটা হলেই যথেষ্ট। দেখো একটাই নিয়ে নিছি আমরা, একদম সিম্পল। নেক্সটে আসো সোডিয়াম আর সালফিউরিক অ্যাসিডের মধ্যে, খেয়াল করে দেখো সেম কাজ। এইখানে একটা জিনিস খেয়াল করে দেখছো যে বারবার কিন্তু কি হচ্ছে, বারবার হাইড্রোজেনটাই রিপ্লেস হচ্ছে, তাই না? হাইড্রোজেনটাকে আমরা প্রতিস্থাপন করতেছি। তাহলে এই এই যে অম্ল এবং ক্ষারের যে প্রশমন বিক্রিয়া, দেখো এই অম্ল আর ক্ষারের বিক্রিয়াকে তোমরা জানো যে প্রশমন বিক্রিয়া বলে। এখানে যেটা হয় মূলত, এই ধাতুগুলো কি করে, হাইড্রোজেন গ্যাসটাকে প্রতিস্থাপন করে। এটা মাথায় রাখবা, ধাতুগুলো হাইড্রোজেন গ্যাসটাকে কি করে, প্রতিস্থাপন করে। এটা একদম খুব সিম্পল কাজ। তার মানে যখনই তুমি দেখবা যে প্রশমন বিক্রিয়া চলে আসছে, তখন ধাতু দিয়ে হাইড্রোজেন গ্যাসটাকে রিপ্লেস করে দিবা বা প্রতিস্থাপন করে দিবা। তাহলে দেখো হাইড্রোজেনের যে H2, এটা সোডিয়াম দিয়ে প্রতিস্থাপন করলাম। যেহেতু হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, সোডিয়ামের যোজনীও 1, H2 ছিল, তাহলে সোডিয়ামও 2 লাগবে, ঠিক আছে? আবার অন্য কথা কিভাবে মনে রাখতে পারো, সালফেট। সালফেট কি বলতো? সালফেট হচ্ছে 2 মাইনাস, তাই না? সালফেট হচ্ছে 2 মাইনাস, তাহলে সালফেট 2 মাইনাস যেহেতু, তাহলে 2 মাইনাস সালফেটের জন্য আমাদের সোডিয়ামও লাগবে 2টা। 2টা সোডিয়ামে আমরা কি পাবো? 2টা সোডিয়ামে আমরা 2 প্লাস পাবো। সো এইভাবে জিনিসটা তোমরা চাইলে এইভাবেও একসাথে একটা লবণ তৈরি করে ফেলতে পারো। তাহলে লবণটা যদি আমরা তৈরি করে ফেলি, তাহলে এখন কি হবে? এখন হচ্ছে এখানে আমরা অ্যাকুয়াস বসাই দিব। তো আমি 2 লিখে দিলাম, 2টা সোডিয়াম থেকে 2 আসছে। তাহলে এখন হচ্ছে এখান থেকে আমরা এই যে রিপ্লেস করা যে এই হাইড্রোজেন গ্যাসটা, সেটা আমরা পেয়ে যাব। নেক্সটে আসো ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম তো দ্বিযোজী, তার মানে একটা দিয়েই কাজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা ম্যাগনেসিয়াম সালফেট বসায় দিলাম, এবং
ম্যাগনেসিয়াম সালফেট অ্যাকুয়াস, সো অ্যাকুয়াসটা লিখে সো অ্যাকুয়াস, সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, এই তো ভেরি সিম্পল। তাহলে আসো আমরা নেক্সটে চলে যাই। নেক্সট হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড আর HCl। দেখো এইখানে আমরা এবার অক্সাইড ক্ষার পাইছি। দেখো ক্ষার নিজেরা যেমন হচ্ছে ধাতু নিজেরা যেমন হচ্ছে ক্ষারীয় হিসাবে কাজ করে, ধাতু যে অক্সাইড এরাও ক্ষারীয় ধরে, অর্থাৎ ক্ষারধর্মী হয়। তাহলে ধাতব অক্সাইড ক্ষারধর্মী। চাইলে তোমরা এই কথাটা আলাদাভাবে একটু মনে রাখতে পারো যে ধাতুর অক্সাইড হলেই সেটা ক্ষারধর্মী হয়। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ধাতব অক্সাইড এই জিনিসটাও হচ্ছে ক্ষারধর্মী। ধাতব অক্সাইড হচ্ছে কি ধর্মী বলতো? ক্ষারধর্মী। সো এখানে আমরা ধাতব অক্সাইড দেখতে পাচ্ছি, ধাতব অক্সাইড। তাহলে দেখো এখানে কি হবে, এখানে এই ম্যাগনেসিয়ামটা এটা কি করবে, এটা হাইড্রোজেনটাকে রিপ্লেস করবে, তাই না? তাহলে রিপ্লেস করলে ম্যাগনেসিয়ামটা বসে যাবে, আর ম্যাগনেসিয়ামের যেহেতু যোজনী 2, তাহলে আমাদের এখানে 2টা ক্লোরিন লাগবে। 2টা ক্লোরিন লাগার অর্থ হচ্ছে এখানে আমাদের 2টা HCl দিতে হবে। আর 2টা HCl যদি হয় তাহলে এখান থেকে কি বের হয়ে যাবে বলতো? যে অ্যাকুয়াস, যেহেতু পানি আছে অ্যাকুয়াস। সো এখানে এই যে 2টা H, তাহলে আমি এখানে H2 দিয়ে দিলাম। আর এই যে অক্সিজেন, এটা এবার কি করবে? দেখো অক্সিজেন ঠিক যেমন তুমি ক্লোরিনটাকে ম্যাগনেসিয়ামের সাথে দিয়ে দিছো, তাহলে অবশ্যই হাইড্রোজেনটাকে অক্সিজেনের সাথে দিয়ে দিতে হবে। তাহলে আমরা পেয়ে যাবো H2O পানি। ভেরি সিম্পল। একইভাবেও দেখো এই যে দেখো এখানে সোডিয়াম 2টা, এটা কি করবে? 2টা হাইড্রোজেনকে রিপ্লেস করে দিবে। রিপ্লেস করে এখানে আমাদেরকে লবণ দিয়ে দিবে। তাহলে এখানে সোডিয়াম সালফেট লবণ পেয়ে যাচ্ছি আমরা। প্রশমন বিক্রিয়া যেহেতু ক্ষার আর অ্যাসিডের, লবণ পেয়ে যাচ্ছি। সরি, যেহেতু আমরা লবণ পেয়ে যাচ্ছি, আর এইখানে দেখো H2 আর O মিলে আমাদেরকে দিয়ে দিবে পানি। ভেরি সিম্পল। ঠিক আছে, পানি দিয়ে দিবে। এবার আসো দেখো একইভাবে অ্যালুমিনিয়াম, 2টা অ্যালুমিনিয়াম কি করবে? হাইড্রোজেনকে রিপ্লেস করে বসে যাবে। তো একটু খেয়াল করে দেখো অ্যালুমিনিয়ামের আসলে চার্জ এখানে কত? অ্যালুমিনিয়াম অক্সাইড, তাই না? অ্যালুমিনিয়াম তো তোমরা জানো অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ হয়। অ্যালুমিনিয়াম যদি 3+ হয় তাহলে অ্যালুমিনিয়ামের সাথে ট্রাইক্লোরাইড চলে যাবে না? অবশ্যই যাবে অ্যালুমিনিয়ামের সাথে ট্রাইক্লোরাইড। এই বিক্রিয়াটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, হ্যাঁ? এই বিক্রিয়াটা অনেকে একটু সমতায় প্যাচ লাগায় ফেলে। সহজ করে বুঝাই দিচ্ছি, অ্যালুমিনিয়াম 3+ হয়ে যায়, অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে 3+ হয়ে যায়। তাহলে অ্যালুমিনিয়াম অবশ্যই 3টা ক্লোরাইডকে গ্রহণ করবে বা 3টা ক্লোরাইডের সাথে যুক্ত হবে। সো আমরা পাবো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এখন আমাদের এখানে কয়টা অ্যালুমিনিয়াম আছে? 2টা। তাহলে আমাদের এখানে 2 দিয়ে দিতে হবেই, কারণ 2টা অ্যালুমিনিয়াম আছে। তাহলে আমরা 2 দিয়ে দিলাম। আচ্ছা 2 দিয়ে দেওয়ার পর দেখো তো ক্লোরিন কয়টা হয়ে গেছে? ক্লোরিন হয়ে গেছে 3 দুগুণা 6টা। 6টা ক্লোরিন যেহেতু হয়েছে আমাদেরকে এখানে কিছু করার নেই, আমাদের এখানে 6 বসাতে হবে। আমি একটু জায়গাটা মুছে দিচ্ছি, মুছে 6 বসায় দিচ্ছি। এখানে আমাদেরকে 6 বসাইতে হবে। সো 6 বসায় দেওয়ার ফলে আমাদের ক্লোরিন এখানে হয়ে গেছে 6টা, 6 6 মিলে গেছে। এইবার দেখো 6টা H আছে, তার মানে এখান থেকে H2 পাবো আমরা 3টা, তাই না? H2 কয়টা পাবো? 3টা। 6টা 3 দুগুণা 6। আবার খুব সুন্দরভাবে দেখো 3 এর জন্য আমাদের 3টা অক্সিজেন লাগবে। এখানে কিন্তু 3টা অক্সিজেনই আছে, খেয়াল করে দেখছো? তাহলে খুব সুন্দরভাবে এখানে আমরা O বসায় দিলে আমাদের 3টা অক্সিজেন হয়ে যাচ্ছে এবং আমরা পেয়ে যাচ্ছি 3 অণু পানি। একদম ইজি, ভেরি ইজি। ঠিক আছে, ভেরি ভেরি গুড। তাহলে এখানে তোমাদেরকে একটা শর্টকাট বলে দিই, দেখো শর্টকাটটা হচ্ছে তোমরা ধাতু এইখানে যে এই যে তুমি এই যে এটা আছে না, এটা এদের ক্ষেত্রে কি করবা জানো? এদের ক্ষেত্রে ইজিলি একটা জিনিস মেনটেন করতে পারো শর্টকাট হিসাবে। সেটা হচ্ছে তোমার, দেখো তুমি ধাতু সংখ্যাটা এই পাশে মিলাবা আর অক্সিজেন সংখ্যাটা মিলাবা, মিলাই দিলেই দেখবা যে বাকি যেই দুজন আছে অধাতু, এই যে হাইড্রোজেন আর ক্লোরিনের ব্যাপারটা অটোমেটিক, বা হাইড্রোজেন আর এই অ্যানায়নের ব্যাপারটা অটোমেটিক মিলে যায়। কিভাবে মিলে যায় দেখো, ধাতু এখানে একটা আছে, তুমি এখানে 1 মেইনটেইন করো, দেখো দুই পাশে 1 মেইনটেইন হইছে কিনা? হইছে, ডান। অক্সিজেন এখানে আছে একটা, 1 মেইনটেইন করো, দেখো এখানে অক্সিজেন 1 আছে কিনা? হইছে, ডান। এবার তাহলে দেখো এখানে তুমি খেয়াল করে দেখো ক্লোরিন আর হাইড্রোজেন কয়টা করে আছে? 2টা করে আছে। সেখানে দেখবা 2 বসায় দিলেই কমন 2টা করে হয়ে যাচ্ছে। কোনো প্যারা নেই। সিমিলারলি দেখো এখানে সোডিয়াম আছে 2টা, এখানে দেখো 2টা আছে কিনা? আছে, ডান। অক্সিজেন আছে একটা, এই যে অক্সিজেন একটা আছে কিনা? আছে, ডান। তাহলে দেখো যে বাকি 2টা নিজে নিজেই মিলে যাচ্ছে, যে H2 আর SO4 নিজে নিজেই মিলে যাচ্ছে। ঠিক আছে? এখানে দেখো অ্যালুমিনিয়াম 2টা আছে, এখানে অ্যালুমিনিয়াম 2টা আছে কিনা? সো অ্যালুমিনিয়াম ক্লোরাইড লেখার পর যেহেতু 2টা হয় নাই তখন আমরা 2 দিয়ে দিব। দিলাম 2। দিলে কি হয়ে যাচ্ছে? এখানে 2 দিলাম, তাহলে এখানে 2 2 মিলে গেল। এরপরে হচ্ছে দেখো অক্সিজেন 3টা আছে, তাহলে এখানে H2O হওয়ার পর অবশ্যই 3 অণু অক্সিজেন, এখান থেকে 3 অণু H2O আসবেই। 3টা অক্সিজেন আছে তাহলে 3টা H2O আসবেই। তাহলে আমরা 3টা H2O দিয়ে দিলাম। আচ্ছা আমাদের ধাতু আর অক্সিজেনের কেসটা কিন্তু এখানে শেষ। দেখো ধাতু আর অক্সিজেনের কেসটা শেষ হওয়ার পর মোটামুটি বাকি সব নিজে নিজেই মিলে যাবে। খালি আমাদের দেখতে হবে যে এখানে হাইড্রোজেন কিংবা ক্লোরিন কয়টা আছে।
যে কোনো একটা মিলাই দিলেই হয়ে যাচ্ছে। দেখো হাইড্রোজেন 6টা আছে, আমি 6 দিয়ে দিই, তাহলে ক্লোরিন নিজে নিজেই মিলে যাবে, অথবা ক্লোরিন 6টা আছে 6 দিয়ে দিই, হাইড্রোজেন নিজে নিজেই মিলে যাবে। সেইভাবে সরাসরি আমরা জিনিসগুলো করতে পারি। তুমি গতানুগতিক নিয়মেও করতে পারো, ট্রিক্স দিয়েও করতে পারো, যেভাবে ভালো লাগে করো, কোনো সমস্যা নেই। বেসিক জিনিসটা মনে থাকাটা আসলে জরুরি। তাহলে এখন আসো এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করলে কি হবে? একইভাবে অ্যালুমিনিয়াম সালফেট পাবো। দেখো অ্যালুমিনিয়াম হচ্ছে 3+, তাহলে এখানে আমি অ্যালুমিনিয়াম 2 দিলাম, আর সালফেট হচ্ছে 2-, তাহলে আমি সালফেট দিলাম হচ্ছে 3। একটু চিন্তা করে দেখো তো বিষয়টা কি দাঁড়াচ্ছে। অ্যালুমিনিয়াম হচ্ছে 2+, দেখো এই জায়গাটা অ্যালুমিনিয়াম 3+, সালফেট হচ্ছে 2-। 3 আর 2 কি শূন্য করতে পারে? না। কখন পারবে? যদি তুমি অ্যালুমিনিয়াম 2টা নাও আর সালফেট যদি 3টা নাও, তাহলে দেখো 3 দুগুণে এখানে টোটাল চার্জ হয়ে যাচ্ছে +6, আর এখানে 3 দুগুণে টোটাল চার্জ হয়ে যাচ্ছে -6। এই +6 আর -6 মিলে এবার 0 হয়ে যাবে। এবার একটা যৌগ গঠন করা সম্ভব। তার মানে হলো আমাদের যৌগতে অ্যালুমিনিয়াম লাগবে 2টা আয়নিক যৌগটা, এবং সালফেট লাগবে 3টা। তাই আমরা Al2 আর সালফেট 3 দিয়ে আমরা একটা যৌগ পেয়ে যাচ্ছি। বুঝতে পারছো? ভেরি সিম্পল না? ভেরি সিম্পল। তাহলে এই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি। তো এখন দেখো অ্যালুমিনিয়াম সালফেট পেয়ে গেলাম। অ্যালুমিনিয়াম সালফেট এটাও হবে অ্যাকুয়াস যৌগ। এবার হচ্ছে যে এইখানে দেখো আমাদের হচ্ছে আমরা অবশ্যই স্বাভাবিকভাবে তাহলে পানি সৃষ্টি হবে, তাই না? এটা আমরা জানি যে অক্সিজেনটা এবার হাইড্রোজেনের কাছে চলে যাবে। এখন আমরা বলছি যে কোনো একটা অধাতু আমরা হচ্ছে গিয়ে মিলায় ফেলবো। তাহলে অক্সিজেন হচ্ছে গিয়ে 3টা, তাহলে আমরা দেখো এখানে 3 দিয়ে দিই, দিয়ে দিলাম 3, আমাদের হয়ে গেল H2O। এবার আসো তো, এবার এই যে হাইড্রোজেন অথবা সালফেট, ওই যে আগের নিয়মে যখন আমাদের ধাতু আর অক্সিজেনটা মিলানো হয়ে যাবে, তখন আমরা হাইড্রোজেন অথবা বাকি যেই অ্যানায়নটা আছে বা অধাতুটা আসে, এখানে যেমন অ্যানায়ন আছে, এটা তো অধাতু না, এটা তো সালফেট যৌগমূলক অ্যানায়ন, এদের যে কোনো একটাকে সমতা করে দিলেই হবে। দেখো এখানে এটা আছে 3টা, তাই আমি এখানে 3 বসায় দিলাম, তাহলে অক্সিজেন নিজে নিজেই 6টা হয়ে যাবে। যখন তুমি ধাতুটা মিলায় ফেলবা, তারপর অক্সিজেনটা মিলায় ফেলবা, এরপর হাইড্রোজেন অথবা লবণের যে অ্যানায়নটা সেটার যে কোনো একটাকে সমতা করে দিলে বাকিটা সমতা হয়ে যায়। সেইভাবে দেখো আমরা 3টা সালফিউরিক অ্যাসিড বসাইছি, 3 দুগুণা 6 মিলে গেছে আমাদের। ওকে, সো এখন আসো, এখন হচ্ছে আমরা ক্যালসিয়াম কার্বনেট আর HCl এর বিক্রিয়াটা দেখি। একটা জিনিস একটু খেয়াল রাখবা, এইখানে দেখো, এইখানে আমাদের একটা জিনিস দেখছো, সেটা হচ্ছে কার্বনেট আছে, হ্যাঁ কার্বনেট আছে। সেখানে তোমরা একটা কথা মাথায় রেখো, সেটা কি মাথায় রাখবা? হচ্ছে এই কথাটাই যে এরা হচ্ছে কার্বনেট, কার্বনেট ক্ষার হলে, কার্বনেট ক্ষার হলে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, এই কথাটা খেয়াল রাখবা, উৎপন্ন হয়। এই ব্যাপারটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবে। কার্বনেট ক্ষার থাকলে কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রশমন বিক্রিয়ায় মাস্ট উৎপন্ন হবে, প্রশমন বিক্রিয়ায় মাস্ট কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে এইটা একটা প্রশমন বিক্রিয়া, এখানে অবশ্যই অবশ্যই কার্বনেট আছে আর HCl আছে। তো আমরা জানি লবণ আর পানি, দেখো প্রতিবার এরকম প্রশমন বিক্রিয়ায় যখন অক্সিজেন থাকে, এমন ক্ষার যদি হয় যে অক্সিজেন আছে, অক্সাইড আছে, তাহলে লবণ আর পানি উৎপন্ন হবেই। তাহলে লবণটা আসো, ক্যালসিয়াম আর ক্লোরিনের মধ্যে লবণ সৃষ্টি করে ফেলি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ক্যালসিয়াম ক্লোরাইড, তাই না? ক্যালসিয়াম ক্লোরাইড পেয়ে যাচ্ছি, আর আমরা অবশ্যই পেয়ে যাব পানি। আচ্ছা, পানির সাথে সাথে যেহেতু কার্বনেট আছে, আমরা কি বলছি, এক্সট্রা ভাবে কার্বন ডাই অক্সাইডও পাবো। যেহেতু কার্বনেট আছে তাই আমরা এক্সট্রা ভাবে কার্বন ডাই অক্সাইডও পাবো। তো আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস দিয়ে দিই। এই তো, এবার আমাদের সমতা করার পালা। আসো, সমতা করার ক্ষেত্রে আমরা ধাতুগুলো মিলিয়ে ফেলি। ক্যালসিয়াম একটা একটা আছে, ডান, সলভ ডান। এবার দেখো, এবার হচ্ছে অক্সিজেনের কথা যদি চিন্তা করি, অক্সিজেন আছে এখানে 3টা, এখানে 1 আর 2, 2টা 3টা হয়ে গেছে, কাজ শেষ। এ পাশেও 3টা আছে, এ পাশেও 3টা আছে, ডান। এবার আমরা এই হাইড্রোজেন অথবা ক্লোরিনের যে কোনো একটা মিলাই ফেলবো। আসো দেখো 2টা হাইড্রোজেন আছে, 2 দিয়ে দিই, দেখো ক্লোরিনও মিলে গেছে। বুঝতে পারছো? ভেরি সিম্পল। সো এইভাবে আশা করি পারবা। নেক্সটে যাই। নেক্সট হচ্ছে সোডিয়াম কার্বনেট এবং হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আসো দেখি আমরা জিনিসটা, সোডিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো সেম কেস, ক্যালসিয়াম কার্বনেট আছে, এটাও সেম কেস। এবার এখানে সোডিয়াম কার্বনেট, তাহলে অবশ্যই কার্বনেট থাকার কারণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে আমরা লবণ দিয়ে দিই, আমরা সোডিয়াম ক্লোরাইড, লবণ উৎপন্ন হবে, এটা আমরা বুঝতেই পারতেছি। সাথে পানি উৎপন্ন হবে। আর যেহেতু কার্বনেট ক্ষার ছিল, তাই কার্বন ডাইঅক্সাইড ফর্ম করবে মাস্ট। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড ফর্ম করবে মাস্ট। সো আমরা এখানে যদি মিলাতে যাই, দেখো সোডিয়াম একটা মিলে গেছে, অক্সিজেন 3টা, এই পাশে দেখো অক্সিজেন 3টা মিলে গেছে।
ওকে ফাইন। এবার এখানে একটা ঝামেলা হচ্ছে কি, দেখো এখানে ঝামেলাটা হচ্ছে হাইড্রোজেন আছে দুইটা, বাট এই পাশে হাইড্রোজেন আছে একটা। নাও হাইড্রোজেনকে আমাদেরকে মিলাইতেই হবে। হাইড্রোজেন যদি আমরা মিলাইতে যাই তাহলে দেখো পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অল্প অল্প করে ছোট ছোট করে জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো। আচ্ছা এখানে একটা মিস্টেক আসছে, সেটা আমি একটু বলি। সেটা হলো কি আমাদের, এটা হলো টাইপিং মিস্টেক। দেখো টাইপিং মিস্টেকটা কি, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট এরকম থাকে না, সোডিয়াম কার্বনেট হবে Na2। এটাকে ক্লিয়ার করে দিই, তারপরে বাকি কাজ। তাহলে সোডিয়াম কার্বনেট হচ্ছে Na2CO3। বুঝতেই পারতেছো কার্বনেট তো 2 মাইনাস, তাই না? কার্বনেট 2 মাইনাস, তাহলে সোডিয়াম যদি +1 হয় তাহলে এখানে দুইটা সোডিয়াম লাগবে না? অবশ্যই দুইটা সোডিয়াম লাগবে। সো আসো, তাহলে এখানে হচ্ছে Na2CO3। তাহলে এবার Na2 আছে, তাহলে আমরা এখানে সোডিয়াম দুইটা দিয়ে দিব, দুইটা সোডিয়াম ক্লোরাইড হয়ে গেল। নাও এবার অক্সিজেন, অক্সিজেন তিনটা, এই যে 1 আর 2 3 মিলে গেছে। এখন হাইড্রোজেন বা ক্লোরিনের যে কোনো একটা মিলিয়ে দাও। আসো আমরা যদি হাইড্রোজেন দিয়েও মিলিয়ে দেই 2HCl, দেখো ক্লোরিনও মিলে যাচ্ছে, দুইটা ক্লোরিন, ব্যাস একদম সিম্পল। এই তো, তাহলে এবার আসো, এখন আমাদের মোটামুটি প্রশমন রিলেটেড যে বিক্রিয়াগুলো ছিল এগুলো ডান, প্রশমন রিলেটেড বিক্রিয়াগুলো ডান। নাও এখন আমরা একটু বিয়োজন বিক্রিয়া দেখবো। এখানে যে বিক্রিয়াগুলো দেখতে পাচ্ছ না, এগুলো সব হচ্ছে তাপীয় বিয়োজন বিক্রিয়া। দেখো এখানে হিট দিয়ে ভেঙে ফেলা হচ্ছে, যে বিক্রিয়া ভেঙে ফেলা হয় তোমরা জানো সেগুলোকে বিয়োজন বিক্রিয়া বলি আমরা। তাহলে এই বিক্রিয়াগুলো সব হবে হচ্ছে তাপীয় বিয়োজন। তাপ দিয়ে আমরা ভেঙে ফেলতেছি, এই যৌগগুলোকে ভেঙে আলাদা করে দিচ্ছি, তাই এই বিক্রিয়াগুলোর নাম হচ্ছে তাপীয় বিয়োজন। সো আসো দেখি ম্যাগনেসিয়াম নাইট্রেট এটাকে যদি তাপীয় বিয়োজন করি কি উৎপন্ন হবে। দেখো কার্বনেট থাকলে আমরা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এটা আমরা দেখছি। এইভাবেও খেয়াল রাখবা, নাইট্রেট থাকলে আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে, মাস্ট মাস্ট। তাহলে আমি আরেকটা কনক্লুশন দিয়ে দিচ্ছি, জাস্ট লাইক কার্বনেটের মতো আরেকটা কনক্লুশন কি বলতো, আমরা বলতে পারি যে নাইট্রেট থাকলে, যে নাইট্রেট হচ্ছে NO3, ঠিক আছে, এই যে NO3 মাইনাস এটা, নাইট্রেট থাকলে কি উৎপন্ন হবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এটা মাস্ট, বুঝতে পারছো? নাইট্রেট থাকলে NO2 গ্যাস উৎপন্ন হবে, এটা মাস্ট। সো আসো আমরা দেখি এখানে কি কি উৎপন্ন হয়। প্রথমেই দেখো নাইট্রেট আছে, এখান থেকে আমরা ধাতব অক্সাইড পাবো, এটা মনে রাখবা। তাহলে এখানে ম্যাগনেসিয়াম ধাতু আর অক্সিজেন হচ্ছে অক্সাইড, অবশ্যই ম্যাগনেসিয়াম অক্সাইড পেয়ে যাবো। ফার্স্ট কাজ আমাদের ডান। তাহলে আমরা নাইট্রেট বা কার্বনেট, মনে রাখবা নাইট্রেট বা কার্বনেট যাই হোক, নাইট্রেট ও কার্বনেটের তাপীয় বিয়োজনে আমরা ধাতব অক্সাইড পাবোই, এটাও আর একটা মাস্ট কথা লিখে রাখতে পারো। সেটা কি, সেটা হচ্ছে নাইট্রেট নাইট্রেট বা বললে ভুল হবে, নাইট্রেট এবং কার্বনেট, নাইট্রেট ও কার্বনেট এর বিয়োজনে ধাতব অক্সাইড অবশ্যই উৎপন্ন হবে। উৎপন্ন হবে মাস্ট, এটা থাকবেই, ধাতব অক্সাইডটা মাস্ট থাকবেই। ঠিক আছে, নাইট্রেট ও কার্বনেটের ক্ষেত্রে খেয়াল রাখবা, ধাতব অক্সাইড কার কার, নাইট্রেট আর হচ্ছে কার্বনেটে ধাতব অক্সাইড থাকবে। আর এখানে আমরা তো দেখলাম নাইট্রেট থাকলে কি হবে, নাইট্রোজেন অক্সাইড। সো ধাতব অক্সাইড আমরা পেয়ে গেলাম, তাহলে নাইট্রেট ছিল, সেখান থেকে আমরা নাইট্রোজেন অক্সাইড গ্যাস পাবো, তাহলে দিয়ে দাও নাইট্রোজেন অক্সাইড। আর সাথে খেয়াল রাখবা অক্সিজেন গ্যাস বের হয়ে যাবে এখান থেকে, এটা মাথায় রাখবা, এই বিয়োজনে অক্সিজেন গ্যাস বের হবে। নাইট্রেটের বিয়োজন থেকে অক্সিজেন গ্যাসটা আমরা পাবো, ঠিক আছে, নাইট্রোজেন বিয়োজন থেকে আমরা কি পাবো, অক্সিজেন গ্যাসটাও পাবো, কিন্তু কার্বনেটের বিয়োজন থেকে এটা পাবো না, আমরা একটু পরে আসবো কার্বনেটে, ঠিক আছে, কার্বনেটের বিয়োজনে এটা পাবো না। তাহলে আমরা কি কি পাচ্ছি, নাইট্রোজেনের বিয়োজনে ধাতব অক্সাইড পাচ্ছি, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস আর অক্সিজেন পাচ্ছি, তাহলে ধাতব অক্সাইড পেলাম, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস আর অক্সিজেন হয়ে গেল। এখন আসো সমতা। তাহলে সমতা আমাদের প্রথমে যথারীতি কাজ ধাতুগুলোকে সমতা করবো। তো ম্যাগনেসিয়াম একটা একটা আছে, একটা একটা আছে, ডান, ওকে নো ওয়ারিস। এবার আসো, এবার আমরা চলে যাই হচ্ছে নাইট্রোজেন। এই ক্ষেত্রে সিরিয়ালটা কি মেনটেন করবা, ধাতু নাইট্রোজেন অক্সিজেন। এই ক্ষেত্রে এই কার্বনেট হলে ধাতু কার্বন অক্সিজেন। তাহলে সিরিয়ালটা কি বলতো, সিরিয়ালটা হচ্ছে
ধাতু, তারপরে হচ্ছে কি নাইট্রোজেন বা কার্বন, তারপরে হচ্ছে অক্সিজেন। এই সিরিয়ালটা মেনটেন করে তোমরা কি করবে, এই সিরিয়ালটা মেনটেন করে সমতা করবে। তাহলে এবার আসো ধাতু, দেখো ম্যাগনেসিয়াম একটা, এই যে ম্যাগনেসিয়াম একটা, কাজ শেষ। নাইট্রোজেন, দেখো নাইট্রোজেন এখানে দুইটা আছে, তাই না? দুইটা আছে। তো এইবার আসো, তাহলে নাইট্রোজেন যদি দুইটা হয়, আমরা দুই দিই, এখানে কিছু মোছামুছির ব্যাপার আছে, আমরা ধাপে ধাপে আসবো। তাহলে এই যে নাইট্রোজেন দুইটা আমি দিয়ে দিলাম দুই, এই যে এখানে এক, এই যে দুই দিয়ে দিলাম দুই, ঠিক আছে, কাজ শেষ। নাও এখন পয়েন্ট হচ্ছে অক্সিজেন আছে কয়টা, দেখো অক্সিজেন আছে 3 আর 2 কয়টা বলো, 3 দুগুণা হচ্ছে 6টা। তাহলে এখানে আমাদের অক্সিজেন আছে 6টা। এবার আসো অক্সিজেন কয়টা এখানে দেখি, এখানে আছে 1 আর 2, দেখো এখানে, এখানে আছে 2 আর 2 দুগুণা 4, 4 আর 2 কত 6, 6 আর 1 কত 7, এই যে ভেজাল লেগে গেছে। এখানে জোর 6টা, এখানে আছে 7টা বেজোর। জোর আর বেজোর দুই পক্ষে জোর বেজোর এক করার একটাই উপায়, সেটা হলো গিয়ে আমাদেরকে দুইটাই দ্বিগুণ করে জোরে নিয়ে আসতে হয়। দুইটাই দ্বিগুণ করে কিসে নিয়ে আসতে হয়, জোরে নিয়ে আসতে হয়। দ্বিগুণ করে যদি জোরে আনতে হয় তাহলে আসো দ্বিগুণ করি। দ্বিগুণ করবো কোথায় কোথায়, এই যে ম্যাগনেসিয়াম দিয়ে দিলাম 2, আসো এখানেও দিয়ে দিলাম 2, ঠিক আছে 2 দিয়ে দিলাম। এবার আসো, তাহলে এখানে নাইট্রোজেন কয়টা হয়ে যাচ্ছে, এখানে 2টা, এখানেও 2টা, যেহেতু দ্বিগুণ করে দিছি এটাও দ্বিগুণ হয়ে যাবে, 2 দুগুণা 4, সরি, এখানেও হয়ে যাবে 2 দুগুণা 4, তাহলে দিয়ে দিলাম 4, ঠিক আছে 2 দুগুণা 4। এবার আসো, এখন আমাদের কথা হচ্ছে যে এই জায়গায় তাহলে আমরা এই যখন দ্বিগুণ করতেছি তখন একটু চিন্তা করো, আচ্ছা এই পাশে তো দ্বিগুণ করলাম, এখানে দ্বিগুণ করলে এখানে এবার দেখো আমাদের কাজটা কি করতে হবে। মোটামুটি আমাদের এখানেও 2 দিয়ে দিলাম, দ্বিগুণ করলাম, দিলাম। অক্সিজেনটা বাদ রাখবো আমরা, অক্সিজেনের কাজটা বাকি। আসো অক্সিজেন এখানে কয়টা আছে, 3 দুগুণা 6, 6 দুগুণা কত 12, এইখানে দেখো তো, এখানে 4 দুগুণা 8, 8 আর 2 কত 10, 10 আর 2 কত 12, এই তো মিলে গেছে। তাহলে আমাদের কাজটা কি, আমরা যখন দেখতেছি জোর বিজোর হয়ে যাচ্ছে দ্বিগুণ করে জোর করে দিব। আচ্ছা দ্বিগুণ করে জোর করে দিলাম, বাট স্টিল দুই পাশে কি অক্সিজেন সমান না, তাহলে এই জিনিসটা সমান করতে হলে আমরা এটাকে খালি রেখে দিব, এই যে এটাকে দ্বিগুণ করার পর এটা এখনই দ্বিগুণ করব না, দেখবো আমরা যে এটা কয় গুণ করলে মিলে। তাহলে তুমি হচ্ছে গিয়ে কি করলা বলতো, একদম যদি আবার শুরু থেকে সিম্পলি বলি, প্রথমে আমরা ধাতুটা মিলাবো, তারপর আমরা নাইট্রোজেনটা মিলাবো, যে দেখো ধাতু, তারপর আমরা নাইট্রোজেনটা মিলাইলাম, মিলানোর পর দেখবো দুই পাশে অক্সিজেন সমান কিনা। যদি অক্সিজেন দুই পাশে সমান না হয়, ধরো যদি জোর হইতো, জোর হইলে কোনো ঝামেলা নাই, জোর হইলে যে পাশে কম আছে সেই পাশে দ্বিগুণ করে দিলেই জোর দূর মিলে গেল। বাট এক পাশে জোর এক পাশে বেজোর হইলে উভয় পক্ষকে দ্বিগুণ করব, অর্থাৎ 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে শেষের যে অক্সিজেনটা এটাকে খালি রেখে দিব, কারণ এক পাশে জোর আছে এক পাশে বিজোর আছে, এই ব্যাপারটা ব্যালেন্স করার জন্য যে একক অক্সিজেন সেটার সাহায্য নিয়েই ব্যালেন্স করতে হবে। সেই জন্য একক অক্সিজেনটাকে পরে আমরা আর দ্বিগুণ করব না, একক অক্সিজেনটাকে দ্বিগুণ না করে দেখব যে কত গুণ করলে মিলে। যেমন এখানে একক অক্সিজেনটা কোনো কিছু গুণ না করলেই মিলে যাচ্ছে, এমনও কেস থাকতে পারে যে 1.5 গুণ করা লাগতেছে। 1.5 গুণ মানে কি, 1.5 গুণ মানে হলো কি এভাবে 3/2 পাশে বসায় দেওয়া, ঠিক আছে 3/2, তখন 3/2 পাশে বসায় দিলে কি করবা, তখন আবার উভয় পক্ষকে সব দ্বিগুণ করে দিবা, দ্বিগুণ করে দিলে ওই 2 আর 2 কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে জাস্ট থেকে যাবে পূর্ণ সংখ্যা। সো এরকম কেস তোমাদের আসবে না, জাস্ট এর থেকে বেশি কমপ্লেক্স আসার কোনো কি নাই, সুযোগ নাই। বুঝতে পারছো, একদম সিম্পল। আমরা এর পরের এক্সাম্পলে যাই, তাহলে আবার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো নেক্সট, নেক্সট হচ্ছে আমরা এখান থেকে ধাতব অক্সাইড পাবো, মাস্ট পায়া গেলাম ধাতব অক্সাইড, সোডিয়াম অক্সাইড এখানে Na2O হবে, প্লাস এখান থেকে আমরা পাবো নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, প্লাস আমরা পাবো হচ্ছে অক্সিজেন, মাস্ট। এবার আসো ধাতুকে সমতা করি, এখানে আছে 2টা, তাহলে এখানে বসায় দাও 2, ডান। এবার আসো নাইট্রোজেন, নাইট্রোজেন আছে 2টা, তাহলে এখানে বসায় দাও 2, নাইট্রোজেন 2, এই যে 2। এবার আসো অক্সিজেন নিয়ে এবার কাহিনী, অক্সিজেন কয়টা আছে 3 দুগুণা 6, এই পাশে অক্সিজেন দেখো কয়টা আছে, 2 দুগুণা 4 আর একে কত 5, 5 আর 2 7, আবার সেম কেস 6 আর 7 সেম কেস। তাহলে এখন আমাদের কাজ কি, পুরোটা আবার 2 দিয়ে গুণ করা, করো পুরোটা 2 দিয়ে গুণ, তাহলে দাও মুছে, তাহলে আসো মুছে দিলাম। আর এটা হচ্ছে কি আবার 2 দিয়ে গুণ করবো আমরা, এবার 2, আগে তো 2 ছিল, 2 দিয়ে আবার গুণ করলে 2 দুগুণা 4, এখানে দিয়ে দিলাম 2, আর এটা হয়ে গেল 2 দুগুণা 4। নাও এখন আসো 3 4 12, ফাইন, 2, 2 আর 8 10, 10 আর 2 12, একদম সিমিলারলি মিলে গেল, একেবারে ইজি, পারবা না?
ভেরি সহজ, নিয়ম অনুযায়ী করলে বেশি সহজ। এবার আসো সেম ম্যাগনেসিয়াম কার্বনেট আছে, ধাতব অক্সাইড কিন্তু উৎপন্ন হবেই হবে, ধাতব অক্সাইড উৎপন্ন হবেই হবে। আসো, হোক সেটা কার্বনেট হোক সেটা নাইট্রেট, ধাতব অক্সাইড হবেই। তাহলে আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড করে ফেলি, এটা হবে হচ্ছে সলিড। ঠিক আছে, ম্যাগনেসিয়াম অক্সাইডটা হয়ে যাবে সলিড। ভেরি ফাইন, ম্যাগনেসিয়াম অক্সাইড সলিড হলো। আর দেখো কার্বনেট ছিল, আমরা এর আগের সাইডেই বলছি কার্বনেট থাকলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবেই হবে, মাস্ট। কার্বনেট থাকলে কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড মাস্ট উৎপন্ন হবে। তাহলে দিয়ে দাও কার্বন ডাইঅক্সাইড। আর এইখানে কার্বনেট থাকলে মনে রাখবা কোনো অক্সিজেন উৎপন্ন হবে না, কার্বনেট থাকলে কোনো অক্সিজেন হবে না। নাইট্রেটের সাথে কি ছিল? নাইট্রেটের সাথে নাইট্রোজেন ডাইঅক্সাইড ছিল আর অক্সিজেন উৎপন্ন হয়েছিল, এখানে অক্সিজেন উৎপন্ন হবে না। তাহলে এবার আসো সমাধান করি। ধাতু ম্যাগনেসিয়াম একটা একটা সলভ, নাইট্রোজেন আছে নাই, আছে কি কার্বন, কার্বন আসো একটা একটা সলভ। এবার আসো অক্সিজেন, অক্সিজেন তিনটা, এই যে 1 আর 2 3, একদম ইজিলি মিলে গেছে। এবার আসো ক্যালসিয়াম কার্বনেট দেখি, সেম। তাহলে ক্যালসিয়াম অক্সাইড হবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, হবে কি হবে না? হবে। দেখো এটা এটা একদম সিমিলার, কোনো পার্থক্য আছে? মিলায় দেখো, সিমিলার, একদম ইজি। তাহলে আমরা নেক্সট সাইডে চলে যাই। এই হচ্ছে নিয়ম। এখানে খুব ইম্পর্টেন্ট তাপীয় বিয়োজনের যারা সমতাটা করতে, যাদের ক্ষেত্রে একটু একটু মনে হয় যে এখানে আসলে কি হবে একটু ভালো করে বিবেচনা করতে চাও, তাহলে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা, ঠিক আছে? ওকে ফাইন, নেক্সটে আসো। নেক্সট হচ্ছে এখানে আমাদের কাছে আছে হচ্ছে ইথানল এবং হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তাহলে এইটা হলো আমাদের ইথানল, এটা একটা অ্যালকোহল ইথানল। আর এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এটা একটা অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে ইথানল আর কার্বক্সিলিক অ্যাসিড, এই বিক্রিয়াটা আসলে কি উৎপন্ন হবে? এই বিক্রিয়া অ্যাস্টার উৎপন্ন হয় ভাইয়া। দেখো অ্যাস্টার, অ্যাস্টার কেমনে উৎপন্ন করবা? দ্যাট উড বি ভেরি ইজি, দ্যাট উড বি ভেরি ইজি। দেখো সি হাউ, এখানে অ্যাস্টার উৎপন্ন হবে, এই জায়গায় যেটা হয় সেটা হচ্ছে পানি উৎপন্ন হবে। এই দেখো একটা OH আর এইখানে দেখো একটা H, এই H আর OH মিলে আমাদেরকে দিবে পানি। পানি ভাঙলে কি H আর OH পাওয়া যায় না? 100% পাওয়া যায়। পাওয়া যায় কি যায় না বলো? পানি আমরা কি পাই? পানির মধ্যে H প্লাস আর হচ্ছে OH মাইনাস পাই, তাই তো? H প্লাস ও OH মাইনাস, তাহলে এই যে H আর OH মিলে আমরা পানি পেয়ে গেছি, পাইলাম। আচ্ছা ডান, H আর OH মিলে পানি পেয়ে গেলাম। তাহলে এখন এই যে অংশটা, এই যে এইটা এইটাকে আমরা তাহলে এবার H এর জায়গায় বসায় দিব। এই যে C2H5, এটা হচ্ছে ইথাইল। তাহলে যদি H এর জায়গায় বসায় দেই, এই দেখো CH3 C+O থেকে গেল, এই যে CH3 C+O এটা থেকে গেল। এইটা এবার H এর জায়গায়, যেহেতু H টাকে আমরা এখান থেকে সরিয়ে দিয়েছি, এই ইথাইলটাকে H এর জায়গায় বসায় দিব, তাহলে আমরা পেয়ে যাব C2H5। ভেরি ইজি, এন্ড দ্যাট ইজ এন এস্টার, দ্যাট ইজ এন এস্টার। এটাকেই এস্টার বলা হয়। দেখো এটা হচ্ছে আমাদের এস্টার। এর একটা নাম আছে, বলবো নামটা? দেখো নাম আছে, এটার নামটা হচ্ছে কি? এই জিনিসটার নামটা হচ্ছে ইথাইল ইথানয়েট। একটা ইথাইল মূলক আর সাথে ইথানয়েট, তাহলে এটার নাম হচ্ছে ইথাইল ইথানয়েট। ভেরি সিম্পল। সো এটা আমাদের একটা এস্টার পাওয়া গেল। এখন আসো আমরা দেখি পরের যে বিক্রিয়াটা, সেটা হচ্ছে H2 আর I2 বিক্রিয়া করে, খুব সিম্পল। ওই যে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে, মনে আছে কি? এই যে হাইড্রোজেন আয়োডাইড সমতা করলে দুইটা হয়ে গেল। ওকে, দেখো নাইট্রোজেন হাইড্রোজেন এইটার বিক্রিয়াটা, এটা কিন্তু খুব প্রমিনেন্ট একটা বিক্রিয়া তোমাদের, এটা তোমাদের জন্য একটা খুব প্রমিনেন্ট একটা বিক্রিয়া, ঠিক আছে? এখানে হচ্ছে ব্যাপারটা কি দাঁড়ায়, এটার মধ্যে আমরা জানি যে কিছু কি ইউজ হবে, এটার মধ্যে আমাদের একটা প্রভাবক থাকবে। প্রভাবকটা হচ্ছে আয়রন, Fe। তাপমাত্রা লাগবে, তাপমাত্রার অত্যানুকূল তাপমাত্রা হচ্ছে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস, এবং একটা চাপ লাগে, চাপের পরিমাণটা হচ্ছে 200 থেকে 300 ATM। এই রেঞ্জের মধ্যে জিনিসটা কাজ করে, ঠিক আছে? এই রেঞ্জে জিনিসটা কাজ করে। এখান থেকে আমরা কি পাই? তোমরা জানো খুব ফেমাস একটা বিক্রিয়া, এখান থেকে অ্যামোনিয়া পাওয়া যায়, ঠিক আছে? দেখো 2 কেন দিলাম? নাইট্রোজেন 2টা আছে, এই যে অ্যামোনিয়া, তাই নাইট্রোজেন 2 দিলাম। তারপর আবার হাইড্রোজেন মিলানোর পালা, 3 2 6, তাই এখানে 3 দেওয়া আছে। সো বাস আমরা এখানে 2টা অ্যামোনিয়া পেয়ে গেলাম। নেক্সটে যাই আসো, N2O2, এটাও বিক্রিয়া করে এই যে এরকম, এই যে এই টাইপের একটা বিক্রিয়া সিমিলার, এই যে দুইটা দুইটা মিলে এরকম হাইড্রোজেন আয়ন তৈরি করছে।
N2 আর O2 মিলে NO তৈরি করবে। এই NO এর নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড। কি অক্সাইড? নাইট্রিক। তার দুইটা দুইটা আছে, আমরা এখানে এই যে 2 বসিয়ে দিলাম। আমরা পেয়ে যাচ্ছি নাইট্রিক অক্সাইড। N2 আর O2 বিক্রিয়া করলে কি পাওয়া যায়? নামটা লিখে দেই, এটার নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড। ঠিক আছে, নাইট্রিক অক্সাইড। নেক্সট আসো, এখানে আছে ফেরাস ক্লোরাইড, ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। স্বাভাবিক, এখানে আসলে যেটা হবে সেটা হচ্ছে তার মধ্যে একটা জারণ বিক্রিয়া হবে। কি জারণ বিক্রিয়া? ফেরাস ক্লোরাইড আছে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে দেখো ফেরিক ক্লোরাইড দিবে, এখানে ক্লোরিনের যোজনী বেড়ে যাবে, অর্থাৎ এখানে সে Fe2+ থেকে এখানে আছে 2+, এখানে হয়ে যাবে 3+। দেখো কি হয়ে যাচ্ছে, কি হয় জারণ বিক্রিয়াটা হলো, Fe এখানে কত 2+ না, দুইটা ক্লোরিন আছে, এখানে দেখো 3টা ক্লোরিন আছে, তাহলে Fe হয়ে গেল কি এখানে 3+, তাহলে 2+ থেকে Fe হয়ে গেল 2+ থেকে Fe হয়ে গেল কি 3+। ফেরিক ক্লোরাইড উৎপন্ন হবে, আর কিছু না। এইগুলা এখানে অ্যাকুয়াস যেহেতু ছিল ফেরাস ক্লোরাইড, এটাও অ্যাকুয়াস হয়ে যাবে। তাহলে সমতা করি, এখানে দুইটা Fe আছে না, তাহলে এখানে দুইটা Fe দিয়ে দাও, দিয়ে দাও 2 দেওয়ার পরে এবার ক্লোরিনের কাজ, এখানে 2 দুগুণা 4টা ক্লোরিন, আর এখানে আছে 2টা, 2 আর 4 কত 6, তাহলে একইভাবে এখানে দেখো 3 দুগুণা 6 হয়ে গেছে, একদম ইজি, ভেরি সিম্পল। নেক্সট দেখো PCl5, এটাও একটা বিয়োজন বিক্রিয়া, এটা ভেঙে যাবে, PCl5 এটা ভেঙে গিয়ে দেখো উৎপন্ন করবে হচ্ছে PCl3 এবং হচ্ছে Cl2, একদম সিম্পল, PCl3 আর Cl2, ভেরি সিম্পল। PCl5 এটা হবে, হ্যাঁ এটা সমতা করাই আছে, দেখো ফসফরাস একটা, ক্লোরিন 5টা, এপাশে 3 আর 2 যোগ করলে 5, একদম ইজিলি সমতা হয়ে যায়। N2O4 নাইট্রোজেন টেট্রাঅক্সাইড, এখান থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়, দেখো কি তৈরি হবে NO2 তথা নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো এখানে সমতা করার নিয়মটা কি দেখো, এটা তোমরা জানো, প্রথমে আগে দেখবা যে নাইট্রোজেন কয়টা, এই যে এর আগে আমরা দেখছিলাম নাইট্রোজেন মিলাবো, নাইট্রোজেন যদি আমি 2 দিয়ে দেই, তাহলে দেখো এখানে 2 দুগুণা 4টা অক্সিজেন, এখানেও 4টা অক্সিজেন, বাস কাজ শেষ। H2O লিকুইড, এটাকে ভাঙলে কি হবে? এটা আসলে ভাঙার অর্থ কি, এখানে আসলে আমরা কি করতে চাই, এখানে আমরা তড়িৎ বিশ্লেষণ করতে চাই, বুঝছো? এখানে কিভাবে ভাঙা যায়, H2O কে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি, তড়িৎ বিশ্লেষণ করলে কি হবে, তড়িৎ বিশ্লেষণ করলে পানিটা ভেঙে যাবে, পানিটা ভেঙে গিয়ে কি উৎপন্ন করবে, পানি ভেঙে গিয়ে আমাদেরকে দিবে হচ্ছে হাইড্রোজেন গ্যাস আর হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস এবং হচ্ছে অক্সিজেন, তাহলে এখানে 2টা 4টা হাইড্রোজেন আছে, আমরা এখানে 2 দিয়ে দেই, তাহলে এখানে আমাদের সমাধান হবে, একদম সিম্পল। তারপরে হচ্ছে দেখো জিঙ্ক সালফিউরিক অ্যাসিড, এটা তোমরা জানো এটা প্রতিস্থাপন বিক্রিয়া হয়, এই জিঙ্কটা কি করবে, জিঙ্কটা হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে বসে যাবে, তাহলে একইভাবে আমরা প্রতিস্থাপন করে ফেলি, জিঙ্ক সালফেট হয়ে যাচ্ছে এবং অ্যাকুয়াস, আর এখান থেকে হাইড্রোজেন গ্যাসটা বের হয়ে যাবে, হাইড্রোজেন গ্যাস আকারে বের হয়ে যাবে। কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়, এটা দহন বিক্রিয়া, একেবারে সিমিলার, একদম মানে মানে সহজ, তাই না? এগুলো কি বিক্রিয়া বলো, এটা হচ্ছে দহন বিক্রিয়া, দহন, তাই না? এটা কি মনের দহন না, এটা হচ্ছে অক্সিজেনের সাথে দহন। তাহলে এখন দেখো এখানে দহন বিক্রিয়ায় আমরা কি উৎপন্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, ভেরি সিম্পল, এটা হচ্ছে সম্পূর্ণ দহন। ঠিক আছে, পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে দহন হলে সেটাকে আমরা বলি সম্পূর্ণ দহন। ওকে, এটা মনে রাখবা, পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে হলে সম্পূর্ণ দহন। এখানে অক্সিজেন কি আছে, এখানে অক্সিজেন আছে হচ্ছে পর্যাপ্ত, পর্যাপ্ত মনে রাখবা, যদি অক্সিজেন অপর্যাপ্ত থাকতো, হোয়াট ইফ, এটা আমরা আরেকটা দিয়ে দিই এন্ড দিয়ে, এবং এবং আরেকটা কেস কি পাওয়া যায়, আরেকটা কেস পাওয়া যায় হচ্ছে যদি অক্সিজেন গ্যাস থাকে হচ্ছে অপর্যাপ্ত, তাহলে আগের বার ছিল পর্যাপ্ত, এবার যদি এমন হয় যে অক্সিজেন গ্যাস আছে অপর্যাপ্ত, যদি অপর্যাপ্ত থাকে তাহলে সেখান থেকে আমরা কার্বন মনোক্সাইড পাই, এটাকে তখন আমরা বলি অসম্পূর্ণ দহন, অসম্পূর্ণ দহন, এটাকে তখন আমরা বলি অসম্পূর্ণ দহন। ঠিক আছে, ফাইন, ওকে, এই তো একদম ইজি। নেক্সট সালফার, সালফার আছে অক্সিজেনের সাথে, তাহলে এখানেও সেম, সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড তৈরি করবে, একেবারে সেম কাজ, এগুলো সব দহন বিক্রিয়া, এগুলো যা আছে এগুলো সব দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া। ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করবে,
এটা হবে হচ্ছে সলিড, এটা সলিড, যেহেতু ধাতব অক্সাইড সলিড হয়। আর এখানে 2 আছে, সো এই জায়গায় আমরা যদি কি করি 2 দিয়ে দেই, তাহলে এই জায়গায় 2 দিয়ে দিতে হবে, ব্যাস কাজ শেষ। ওকে ফাইন, নেক্সট আসো, H2 আর O2 ওই যে সেম কাজ, পানি পানি হাইড্রোজেন আর অক্সিজেন দহন হলে কি হয়, পানি উৎপন্ন হয়, তাহলে এখানে 2 দিয়ে দেই, এখানে 2 দিয়ে দিই, ব্যাস কাজ শেষ, একদম একই জিনিস। ওকে ফাইন, আমরা এবার কিছু প্রশমন বিক্রিয়া চলে আসছি। দেখো প্রশমন বিক্রিয়া মনে আছে, আমরা প্রশমন বিক্রিয়া নিয়ে প্রথমে ডিসকাস করেছিলাম, ওগুলো ধাতু আর ধাতব অক্সাইড ছিল, এখন ধাতব হাইড্রোক্সাইড ক্ষার হয়ে গেছে। তাহলে ধাতু নিজে ক্ষার হয়, ধাতুর অক্সাইড ক্ষার হয়, ধাতুর হাইড্রোক্সাইডও ক্ষার হয়, তাহলে এগুলো হচ্ছে ধাতব হাইড্রোক্সাইড ক্ষার। ধাতব হাইড্রোক্সাইড ক্ষার হলেও একই জিনিস, লবণ আর পানি উৎপন্ন হবে, সেম প্রক্রিয়া, সেম লবণ পানি। তাহলে লবণটা কেমন হবে, এই যে এই সোডিয়াম আর এই ক্লোরিন ধাতু আর অধাতুটা মিলে লবণ তৈরি করবে, লবণ তৈরি করলো, এবং এই তাহলে কি বাকি OH আর H মিলে কি উৎপন্ন করে ফেলবে, পানি উৎপন্ন করে ফেলবে। তাহলে এই যে আমরা পানি উৎপন্ন করে ফেললাম, H2 লিকুইড। ভেরি সিম্পল। এখানেও দেখো সেম কেস, সোডিয়াম আর এটা মিলে, তাহলে দেখো সোডিয়াম এখানে 2টা হাইড্রোজেনকে রিপ্লেস করবে, ধাতুটা কি করে হাইড্রোজেনটাকে রিপ্লেস করে, তাহলে অবশ্যই আমাদের 2টা সোডিয়াম লাগবে, তাহলে 2টা সোডিয়াম 2টা হাইড্রোজেনকে রিপ্লেস করে এখানে আমাদের চলে আসবে সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। আর এই যে সালফেট আর এই যে 2টা হাইড্রোজেন এবার কি করবে, 2টা হাইড্রোক্সিলের সাথে চলে যাবে, তাহলে 2টা হাইড্রোজেন 2টা হাইড্রোক্সিলের সাথে মিলে 2টা পানি তৈরি করবে। ভেরি সিম্পল, একেবারে সিম্পল, ঠিক আছে। তোমরা চাইলে এইভাবেও হিসাব করতে পারো, এই যে একটা এই যে 2টা হাইড্রোজেন আর 2টা হাইড্রোজেন মিলে 4টা হাইড্রোজেন, আর 2টা অক্সিজেন মিলে 2টা অক্সিজেন, শেষ। ভেরি সিম্পল। ডানে যাই আসো, সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট। আচ্ছা এইখানে দেখো দুইটাই দ্রবীভূত আয়নিক যৌগ আছে, যারা পানিতে দ্রবীভূত আছে। এর মধ্যে যেটা হয় এসব বিক্রিয়া খেয়াল রাখবে, এরকম যখন দুইটাই আয়নিক যৌগ দ্রবীভূত থাকে তখন ক্যাটায়ন আর অ্যানায়ন যে পার্টটা থাকে এদেরকে এক্সচেঞ্জ করে দিবা। এইসব বিক্রিয়া দেখো, এটা হচ্ছে আমাদের ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন, এটা হচ্ছে আমাদের ক্যাটায়ন আর নাইট্রেট হচ্ছে অ্যানায়ন, এক্সচেঞ্জ করে দিবা। একে দিয়ে দিবা কার কাছে, তাহলে এবার বলো ঘটনাটা কি হবে, এটাকে দিয়ে দিবা এটার কাছে, আর বাকিটাকে দিয়ে দিবা আগেরটার কাছে, এই যে সোডিয়ামের ক্লোরাইডের কাছে দিয়ে দিবা, ব্যাস এক্সচেঞ্জ করে দিবা, কাজ শেষ। এক্সচেঞ্জ করলে কাজ শেষ, তাহলে এক্সচেঞ্জ করে আসো, সিলভারটা হয়ে যাবে ক্লোরাইড, আমি অবস্থা এটা পরে আসতেছি, সিলভারটা ক্লোরাইডের কাছে চলে গেল, এক্সচেঞ্জ হয়ে গেল, আর সোডিয়ামটা চলে গেল নাইট্রেটের কাছে। এখন কাহিনীটা হলো কি, এর মধ্যে দিয়ে এক্সচেঞ্জ হওয়ার পর যারা নতুন যৌগ তৈরি হবে তারা কি দ্রবীভূত কিনা এটার একটা ফ্যাক্টর। দেখো এখানে সোডিয়াম নাইট্রেটটা দ্রবীভূত হইলো, সিলভার ক্লোরাইড কিন্তু আসলে এটা অদ্রবণীয় যৌগ, সিলভার ক্লোরাইড একটা অদ্রবণীয় যৌগ, কারণ ওর মধ্যে একটা সমযোজী বৈশিষ্ট্য অত্যাধিক মাত্রায় বিরাজ করে। তো এই ব্যাপারটা থাকার কারণে এটা একটা অদ্রবণীয় যৌগ, যার ফলে এটা সলিড লেখা হয়েছে, মানে এটা নিচের দিকে অধক্ষেপ করে যাবে। এরা এক্সচেঞ্জ করে যৌগ উৎপন্ন হইলো ঠিকই, কিন্তু দ্রবীভূত হইতে পারলো না এর মধ্যে একটা, কোনটা, সিলভার ক্লোরাইড। কেন, কারণ এটা অধক্ষিপ্ত হয়ে গেল, এটা একটা অদ্রবণীয় যৌগ, তাহলে এটা হয়ে যাবে অধক্ষিপ্ত, শেষ। তাহলে বলো তো এই বিক্রিয়াটার নাম কি দাঁড়ালো, এটা হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া। ইনফ্যাক্ট এই দুইটাই হচ্ছে আমাদের অধক্ষেপণ বিক্রিয়া, অধক্ষেপণ বিক্রিয়া। নিচেরটাও সেম কাজ, সোডিয়ামকে দিয়ে দিবা ক্লোরাইডের কাছে আর বেরিয়ামকে দিয়ে দেবে সালফেটের কাছে। দেখো সোডিয়াম ক্লোরাইডের কাছে দিয়ে দিলাম, ঠিক আছে, আর বেরিয়ামকে দিয়ে দিলাম সালফেটের কাছে, সেম কেস। এখানে দেখো এখানে কেসটা কি, এখানে মজার বিষয় হচ্ছে এখানে উভয়ই দ্রবণীয়, উভয়ই কি, উভয়ই হচ্ছে দ্রবণীয়, সো কার অধক্ষেপ এখানে পড়বে না। ওকে ফাইন, হ্যাঁ। এবার আসো, এবার যে নিচের দুটা বিক্রিয়া দেখতে পাচ্ছি, এই দেখো এখানে সিলিকন টেট্রাক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করতেছে, পানির সাথে, কার সাথে, পানির সাথে। এই দুইটা বিক্রিয়া টাইপটা পড়ে যায় হচ্ছে আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে। তোমরা ওয়ান শট ক্লাসে যারা দেখে থাকছো তারা হয়তো জানার কথা, না হলে তোমরা এখানে এই প্লেলিস্ট থেকে গিয়ে দেখে আসতে পারবে, এগুলো সব চ্যাপ্টার 7 এর বিক্রিয়া। আমরা আর্দ্র বিশ্লেষণ নিয়ে একদম ডিটেলস আলোচনা করেছি। আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে পানি দ্বারা বিশ্লেষণ, পানি দিয়ে বিশ্লেষিত হয়ে যাবে। কিভাবে বিশ্লেষিত হবে, দেখো একদম সিম্পল কাজ, পানির মধ্যে একটা আছে H+ আর কি আছে OH- আছে। পানিতে আমরা দেখছি কি কি থাকে, H+ এবং হচ্ছে OH-। একইভাবে এই পানির মধ্যেও কি থাকবে, H+ আর OH-। ভেরি সিম্পল। নাও দেখো এখানে কি হবে, এই OH গুলা, এই OH- গিয়ে
ক্লোরিনটাকে রিপ্লেস করে বসে যাবে। ক্লোরিনও তোমরা জানো ক্লোরাইড হয়, মানে ক্লোরিন মাইনাস হয়, ক্লোরাইড হয়। হাইড্রোক্সিল, এটা হচ্ছে হাইড্রোক্সিল মাইনাস। তাহলে কি হবে, এই ক্লোরিন 4টা ক্লোরিনকে 4টা OH রিপ্লেস করবে। 4টা OH এর জন্য তোমার 4 অণু পানি দেওয়া লাগবে না? সো 4টা OH এর জন্য তোমার কি করতে হবে, 4 অণু পানি দিতে হবে। দাও 4 অণু পানি। তাহলে এখানে 4টা OH 4টা Cl এর জায়গায় বসে গেল। Cl এর জায়গায় বসে গেলে এখানে আমাদের হবে সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড, সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড। আর বাকি যে এই যে 4টা H আছে, এই যে H+, তাহলে এই Cl মাইনাস গুলো কোথায় যাবে? এই Cl মাইনাস গুলো এবার H+ এর কাছে গিয়ে ধর্ণা দিবে। তাহলে H+ এর কাছে চলে গেলে আমরা 4টা HCl পেয়ে যাচ্ছি। সো এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাকুয়াস, এটাও হয়ে যাচ্ছে আমাদের অ্যাকুয়াস। এই যে সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড আছে না, এটার একটা নাম আছে, দেখো এটার নাম আছে, আমি বলে দিচ্ছি। এটার নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড। এটা জেনে রাখতে পারো, এটার নাম হচ্ছে কি, সিলিসিক অ্যাসিড। এটার নাম হলো সিলিসিক অ্যাসিড। এবার আসো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, H2O। এখানেও একইভাবে এই OH কি করবে, এইটা এই Clটাকে রিপ্লেস করে বসে যাবে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আর এখানে 3টা H মিলে 3টা Cl দিয়ে দিবে। স্বাভাবিক, এখানে দেখো 4টা ক্লোরিনকে রিপ্লেস করার জন্য 4 অণু পানি লেগেছিল, এখানে 3টা ক্লোরিনকে রিপ্লেস করার জন্য 3 অণু পানি লাগবে। তাহলে আমরা 3টা H পেয়ে যাচ্ছি, 3টা H আর 3টা Cl মিলে 3টা HCl দিবে। এভাবে একদম খুব সিম্পলি আমরা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া চাইলে এভাবে দেখতে পারি। ঠিক আছে, একদম সহজ। দেখো এখানে যে বিক্রিয়াটা আসছে, এটা হচ্ছে পানি যোজন বিক্রিয়া। আমি পরের স্লাইডে দেখা দিচ্ছি, এখানে আরো আছে। এগুলো সব হচ্ছে কি, এই পর্যন্ত যেগুলো আছে, যে ক্লোরাইড লবণ বা সালফেট লবণের সাথে যে বিক্রিয়াগুলো আছে, এগুলো সব হচ্ছে পানি যোজন বিক্রিয়া, পানি যোজন বিক্রিয়া। আসো পানি যোজন বিক্রিয়া কি হয়, মনে রাখবা কপার সালফেট এগুলো ফিক্সড, এগুলোকে বলা হয় ক্যালাস পানি, এরা ফিক্সড। এক একটা যৌগের জন্য এক একটা ফিক্সড। কপার সালফেটের জন্য 5 অণু পানি লাগে। কয় অণু লাগবে, 5 অণু। আর জাস্ট এরা কোনো বিক্রিয়া তো করে, রাসায়নিক বিক্রিয়া, এখানে পানিগুলো যুক্ত হয়ে যায় কপার সালফেটের সাথে। সো যুক্ত হয় ব্যাপারটা জাস্ট একটা ডট দিয়ে বোঝানো হয়। এই যে ডট দিয়ে দিলে, এই যেটা, যেমন এটা একটা রাসায়নিক নাম আছে কপার সালফেট 5 অণু পানি, এটা একটা রাসায়নিক নাম আছে, এটাকে বলা হয় তুতে। বা হচ্ছে কি, এটা কালারটা নীল হয়, এটাকে তখন বলা হয় ব্লু ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল। ঠিক আছে, ব্লু ভিট্রিয়ল। নেক্সটে যাই, আসো দেখো সিমিলারলি এগুলাও আছে, জিঙ্ক সালফেট আর পানি। তাহলে এখানে কিন্তু দেখো এই জায়গায় ওই সেম পানি যোজন হবে। জিঙ্কের সাথে মনে রাখবা 7টা অণু পানি যুক্ত হয় জিঙ্ক সালফেটের সাথে। তো 7 অণু পানি দিলে আমরা এখানে পেয়ে যাচ্ছি জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট 7 মলিকিউলস অফ ওয়াটার। ঠিক আছে, এটার কালার সাদা হয়, সাদা হওয়ার কারণে এটার নাম আছে, এটাকে বলা হয় হোয়াইট ভিট্রিয়ল, হোয়াইট ভিট্রিয়ল। ঠিক আছে, নেক্সটে আসো, সিমিলার ভাবে ফেরাস সালফেটের সাথেও 7 অণু পানি যুক্ত হবে। ঠিক আছে, 7 অণু পানি ফেরাস সালফেটের সাথে যুক্ত হলে এটা হয়ে যাবে ফেরাস সালফেট 7 মলিকিউলস অফ ওয়াটার। এইটার কালারটা সবুজ হয়, কি হয়, সবুজ, গাছের পাতা সবুজ, এটার কালারও সবুজ। তাহলে এটার নাম কি হবে, এটার নাম হবে হচ্ছে গ্রিন ভিট্রিয়ল। গ্রিন ভিট্রিয়ল, গ্রিন কালার দিয়ে লিখে দিলাম। ওকে, আগের গুলো মনে ছিল না যে যার টাকা তার কালার, তাহলে আগেরটা আগের কালার দিয়ে লিখে দিতাম, লিখে বলছি যাক আর না লিখি। এবার দেখো ক্যালসিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে গিয়ে 6 অণু পানির সাথে যুক্ত হবে, তাহলে এটা হয়ে যাবে ক্যালসিয়াম ক্লোরাইড 6 মলিকিউলস অফ ওয়াটার। এটার কোনো ফিক্সড নাম নাই, এটা সাদা কালারই হয়। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে গিয়ে এই পানি যোজন বিক্রিয়াগুলো দেখতে পারি। সিমিলারলি দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটাও 7 অণু পানির সাথে যুক্ত হয়। তা আমি এটা ইনক্লুড করি নেই, এটা ইনক্লুড করে দেই। ঠিক আছে, এটা 7 অণু পানির সাথে যুক্ত হয়, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটাও 7 অণু পানির সাথে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড 7 মলিকিউলস অফ ওয়াটার তৈরি করবে। ফাইন, নিচের বিক্রিয়াটা দেখো, নিচের বিক্রিয়াটাকে বলা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। এখানে আমাদের একটার সাথে আরেকটার সমাণু তৈরি হবে। ঠিক আছে, এই যে যৌগটা আছে না, এটা সমানুকরণ বিক্রিয়া, এবং এই যৌগটার একটা নাম আছে সুন্দর, আস্তে আস্তে একটু পরে দেখো, আগে কি হয় আমি বলি। এখান থেকে দেখো NH2CO NH2, এই যৌগটা তৈরি হবে NH2CO NH2, এটাকে বলা হয় ইউরিয়া, এটার নাম হচ্ছে ইউরিয়া।
আর এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। অ্যামোনিয়াম সায়ানেট, ঠিক আছে? অ্যামোনিয়াম সায়ানেট, এই অ্যামোনিয়াম সায়ানেট এখানে যে ঘটনাটা ঘটে এটাকে বলে পুনর্বিন্যস্ত হওয়া। এখানে যেটা ঘটতেছে সেটা হচ্ছে পুনর্বিন্যস্ত হচ্ছে এরা, পুনর্বিন্যস্ত। পুনর্বিন্যস্ত মানে কি জানো? পুনর্বিন্যস্ত মানে হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জ হচ্ছে কিভাবে? এখানে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম হচ্ছে প্লাস, এটা একটা যৌগমূলক, সায়ানেট হচ্ছে মাইনাস, এটা আরেকটা যৌগমূলক। এখানে তারা আয়নিক যৌগ অবস্থায় আছে, এরা নিজেদের মধ্যে বন্ধনটাকে চেঞ্জ করে দিয়ে পুনর্বিন্যস্ত হয়ে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে যায়, হয়ে এরকম একটা, এই যে NH2 এটাকে বলা হয় অ্যামিন মূলক, এরকম দুইটা অ্যামিন মূলক, মাঝখানের যে মূলকটা এটাকে বলা হয় কার্বনিল। তাহলে এই কার্বনিল মূলকের দুই পাশে দুইটা অ্যামিন মূলক বসে, এইভাবে রিঅ্যারেঞ্জ হয়ে তাদের মূলকটাই চেঞ্জ হয়ে যায়, মানে আলটিমেটলি তারা পুরোপুরি কি হয়ে যায়, একটা আলাদা যৌগে কনভার্ট হয়ে যায়। তো দেখো এরা কিন্তু পরস্পরের সমাণু। কিভাবে? এই যে এটার ক্ষেত্রে যদি আমি হিসাব করি তাহলে এটার আমাদের আণবিক সংকেতটা কি আসতেছে, দেখো আণবিক সংকেতটা আসতেছে CN2OH4। সেম ভাবে এখানেও CN2OH4। তাহলে দেখতে পাচ্ছ ওদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতটা ভিন্ন। আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, তাই তারা পরস্পরের সমাণু। আর এইভাবে যে বিক্রিয়া থেকে আমরা পরস্পরের সমাণুগুলো পাই, একটা সমাণু থেকে আরেকটা সমাণু পাই, সেই বিক্রিয়াকে সমাণুকরণ বিক্রিয়া বলে। ভেরি সিম্পল। নেক্সট দেখো, এইখানে হচ্ছে একটা পলিমারকরণ বিক্রিয়া হবে, এই জায়গায় পলিমার সৃষ্টি হবে। দেখতেই পাচ্ছ এন সংখ্যক অণু, এন মানে এখানে অসংখ্য, আর এটাকে কি বলে, এটা হচ্ছে আমাদের ইথিন। এরকম অসংখ্য ইথিন পরস্পরের সাথে যুক্ত হয়ে এই ইথিন মনোমার বলা হয়। হ্যাঁ, যখন পলিমার সৃষ্টি হয় তখন, আচ্ছা দেখো আমি আগে বিক্রিয়াটা লিখি। এখানে এন সংখ্যক ইথিন মিলে কি হবে, এই যে দেখো এই পাই বন্ধনটা ভেঙে যাবে, এই যে একটা পাই বন্ধন আছে এটা আমি ভেঙে দিলাম, ভেঙে একটা পাই বন্ধন ভেঙে দুই পাশে দুইটা হাত খালি হয়ে যাবে। এইভাবে তাহলে আমরা ইথিনের দুই পাশে দুইটা হাত খালি করে দিলাম। এরকম ইথিন দেখো, এরকম যে ইথিলিন এগুলোকে একসাথে, তখন এটার নাম আর ইথিন থাকবে না। যখন এভাবে পাই বন্ধনটা ভেঙে দুই পাশে দুইটা এরকম হাত খালি হয়ে যাবে তখন এটার নাম হয়ে যাবে ইথিলিন। কি হয়ে যাবে? ইথিলিন। তাহলে এই ইথিলিনটা একটা আরেকটার সাথে একটার পর একটা ইথিলিন, এভাবে এন সংখ্যক ইথিলিন দুই পাশে পরস্পরের দুই পাশে যুক্ত হয়ে অসংখ্য এন মিলে একটা বড় মলিকুল তৈরি করে বা অণু তৈরি করে, এটাকে বলা হচ্ছে পলিমার অণু। তো এটা একটা পলিমার, এবং এই পলিমারটার নাম তোমাদের একদম পরিচিত, যেহেতু ইথিন থেকে পলিমার আসছে এটার নাম হয়ে যায় পলিইথিন। পলিইথিনকে একসাথে বলা হয় পলিথিন। আমরা যে পলিথিন বাজারে কিনতে পাই সেটাই হচ্ছে এই পলিথিন, ঠিক আছে? তো পলিথিন, এই পলিথিনটার এই ইথিলিনটা হচ্ছে তার মনোমার, তাহলে এটা জিনিসটাকে কি বলা হচ্ছে, তার মনোমার। তো এরকম পলিমারের যে একক ইউনিট, যেই যৌগটা থেকে একক ইউনিটটা পাওয়া যায় সেটাকে আমরা বলতেছি মনোমার। তাহলে এটা হলো পলিমার আর এটা হলো তার মনোমার, ঠিক আছে? আর এটা হলো আমাদের পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ, এটা চ্যাপ্টার 11তে আবার পাবা, এখানে ক্ষেত্র বিশেষে চ্যাপ্টার 7-এ চলে আসছিল, এই জন্য এটা আমরা উল্লেখ করছি। দেখো এটা হচ্ছে লোহার মরিচা ধরন বিক্রিয়া। হ্যাঁ, লোহার মরিচা, লোহার মরিচা কিভাবে ধরে সেই বিক্রিয়াটা এখানে দেওয়া আছে। খেয়াল রাখবা এখানে আমাদের দুই অণু লোহা, দুই পরমাণু লোহা, এটা কি করবে, তিনটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, তখন আমরা কি পাবো, Fe2O3। তো এই জন্য আমরা তিনটা দিলাম, যে দুই দুই কাটাকাটি গেলে তিন পাওয়া যায়, জন্য 3/2 দেওয়া হয়েছে। তাহলে দুইটা লোহা 3/2 অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে আমরা তৈরি করে ফেরিক অক্সাইড Fe2O3। আর এখানে আমাদের N সংখ্যক পানি যুক্ত হয়ে যায়। N সংখ্যক পানি যুক্ত হয়ে গেলে এটাকেই আমরা মরিচা বলি, রসায়নের ভাষায় এটাকেই বলা হয় মরিচা। ফেরিক অক্সাইড N মলিকিউলস অফ ওয়াটার, এটাই আমাদের মরিচা। দেখো এখানে আমাদের যে N এর ভ্যালুটা, এটা কিন্তু যে কোনো কিছু হতে পারে, এটা যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, 1 2 3 ইত্যাদি যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? ডিপেন্ড করে ওই ম্যাটেরিয়ালটার উপর, সিচুয়েশনটার উপর ডিপেন্ড করতেছে আর কি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের লোহার মরিচা গেল। এরপরে যে এইটা আসতেছে, এটা হচ্ছে আমাদের শক্তি উৎপাদন। হ্যাঁ, শরীরের দেহের যে শক্তি উৎপাদন, শোষণ প্রক্রিয়া, এটার কথা বলতেছি আমরা। তাহলে এটা হচ্ছে আমাদের শ্বসন, শ্বসন প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়া কি হয়, গ্লুকোজ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, দেখো কার্বন ডাইঅক্সাইড, পানি এবং হচ্ছে প্রচুর পরিমাণ আমাদের শরীরে যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তিটা উৎপন্ন করে, অর্থাৎ আমরা এটিপি আকারে যে শক্তিটা পাই সেটা শোষণ প্রক্রিয়া পাওয়া যায়। দেখো এখানে কার্বন 6টা আছে, তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডও 6টা হবে। এখানে আমাদের পানি আছে 12টা, তাহলে আমরা এখানে 2টা দিয়ে দিলে এখানে আমাদের কি হবে,
6টা 12টা অক্সিজেন হাইড্রোজেন হয়ে যাবে, মানে এখানে আমাদের হাইড্রোজেন 12টা আছে, এখানে 12টা হয়ে গেল, আর বাদ বাকি দেখো অক্সিজেনটা মিলে যাচ্ছে। ওকে, সো আচ্ছা অক্সিজেনটা বাই দ্য ওয়ে এখানে 6 আছে, এখানে 6 আছে, তাহলে এখানে 6 দিয়ে দিলে 6 দুগুণা 12 হয়ে যাবে, এই পাশ থেকে 12টা অক্সিজেন আমাদের হয়ে গেল। তাহলে এভাবে আমরা শ্বসন প্রক্রিয়া দেখতে পাচ্ছি, 1 অণু গ্লুকোজ 6 অণু অক্সিজেনের সাথে মিলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর 6 অণু পানি তৈরি করতেছে, সাথে আমাদেরকে শক্তি দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা দেখো এগুলো কিন্তু ধাতব হাইড্রোক্সাইড, আমরা ওই আগের জিনিসেই চলে আসছি, ধাতব হাইড্রোক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি দেয়, তো ওই কাজটাই আমাদের এখন করতে হবে। তাহলে এই দুইটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, এই জায়গায় এই যে এই ম্যাগনেসিয়ামটা হাইড্রোজেনটাকে রিপ্লেস করবে, তাহলে এই জায়গায় আমরা পেয়ে যাব ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ, এবং পানি পেয়ে যাব, এই যে এখানে এইচ আর ওএইচ মিলে আমাদেরকে পানি দিবে। ঠিক আছে, এই যে এইচ আর এই যে ওএইচ, এখন দেখো এখানে ওএইচ দুইটা আছে, এইচ একটা আছে, সো আমি এখানে 2 দিয়ে দিলাম, তাহলে এখানে আমাদের 2টা পানি তৈরি হয়ে যাবে, আর এখানে 2 দেওয়ার ফলে আমাদের ক্লোরিনও 2টা হয়ে গেল। যেভাবেই মন চায় সেভাবে মিলাই দিতে পারবা। সিমিলারলি অ্যালুমিনিয়াম আর ক্লোরাইড মিলে আমাদেরকে কি দিবে বলতো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিবে। আর এখানে দেখো এই যে হাইড্রোক্সিল আছে 3টা, সো এখানে আমরা 3টা হাইড্রোজেন দিলাম, দিয়ে এখানে আমরা 3 অণু পানি পেয়ে যাব। একইভাবে দেখো বাই ডিফল্ট 3টা ক্লোরিন আর 3টা ক্লোরিন মিলে যাচ্ছে, একদম সিম্পল। এগুলো আমাদের লিকুইড হবে, পানি উৎপন্ন হয় কি, পানি হচ্ছে লিকুইড। নেক্সটে যাই, দেখো এটা অক্সিজেনের সাথে মিথেনের দহন বিক্রিয়া, তাহলে এটা কিন্তু একটা দহন বিক্রিয়া, অক্সিজেনের সাথে মিথেনের দহন বিক্রিয়া। তো কি উৎপন্ন হবে, দেখো এটা একটা হাইড্রোকার্বন, শোনো হাইড্রোকার্বনকে দহন করলেও কিন্তু তোমরা কার্বন ডাইঅক্সাইড পাবে, হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড পাবে আর পানি পাবে, কোথায়, হাইড্রোকার্বনকে দহন করলে। তাহলে আমরা হাইড্রোকার্বন দহন করলে কি পাবো, কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে পানি পাবো, এই পানিটা পাবো হচ্ছে ভ্যাপার। তো এই জিনিসটা মনে রাখতে পারো, বলে দেই জিনিসটা কি বলতো, হাইড্রোকার্বনকে দহন করলে, হাইড্রোকার্বন আমরা কি করব, দহন করলে কি পাবো, কার্বন ডাইঅক্সাইড পাবো এবং হচ্ছে পানি পাবো, মাস্ট, লিকুইড হোক আর ব্যাপার হোক যাই হোক। তাহলে এটা একটা হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের জায়গায় আমি হাইড্রোজেন লিখে বলছি, দুঃখিত। CH4, এটা কি, CH4টা হচ্ছে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন, ঠিক আছে। তাহলে এই হাইড্রোকার্বন আমাদের বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে পানি দিল। দেখো এখান থেকে আমরা এটাকে সমতা করতে চাই, প্রথমে সমতা করার নিয়মটা আমি একটু বলে দেই। সমতা করার নিয়মটা তোমরা মনে রাখবে এই CHO, চো, এই ওয়ার্ডটা দিয়ে, CHO যেই হাইড্রোকার্বনই হোক না কেন, চো এই ওয়ার্ডটা দিয়ে মনে রাখবা। ঠিক আছে, সমতা, এটা দিয়ে আমরা সমতা করব কেমনে, চো দিয়ে কি বুঝাইলাম, চো দিয়ে বুঝাইলাম হচ্ছে প্রথমে কার্বন সমতা করতে হবে, সমতা করার ক্ষেত্রে চো দিয়ে কি বুঝাচ্ছি, ফার্স্ট হচ্ছে কার্বন সমতা করতে হবে, দেন হাইড্রোজেন সমতা করবে, দেন হচ্ছে অক্সিজেন, এইভাবে যদি সমতা করো দেখবে একদম ইজিলি মিলে যাবে। আসো দেখি, কার্বন দেখো তো এখানে একটা আছে, ওই পাশে একটা আছে, মিলে গেছে, কাজ শেষ। হাইড্রোজেন এখানে 4টা আছে, এখানে 2 দিয়ে দাও, 2 দুগুণা 4, এই তো কাজ হলো। এবার দেখো অক্সিজেন এখানে 2টা, এখানে 2টা, কটা হলো, 4টা, তাহলে এখানে বসিয়ে দাও 2, তাহলে হয়ে যাবে 2 দুগুণা 4, ব্যাস মিলে গেল। যেই হাইড্রোকার্বনই হোক, এটা মিথেন আছে, ইথেন হোক, প্রোপেন হোক, যাই হোক, সব তুমি চো মেথডে মিলাই দিতে পারবা। তোমার আমি আরেকটা বিক্রিয়া দেখায় দিই, দেখো তো একটু এই জায়গায়, দেখবা চো মেথডে মিলে গেছে, চো মেথডে মিলে গেছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো আসো আমি একটা বিক্রিয়া দেখায় দিচ্ছি, ইথেন C2H6 প্লাস হচ্ছে অক্সিজেন, এটা মিথেন ছিল, এটা হচ্ছে আমাদের কি বলতো ভাইয়ারা আপুরা, এটা ছিল আমাদের মিথেন, তাহলে দিস ওয়ান ইজ মিথেন, এটা ছিল মিথেন হাইড্রোকার্বন হিসাবে। এখানে আমরা এটা যেটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের ইথেন, কার্বন সংখ্যা একটা বেড়ে গেছে, এটাও অ্যালকেন। এটাকে দহন করব অক্সিজেন দিয়ে, তাহলে আমরা কি পাবো, আমরা মাস্ট পাবো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে পাবো পানি, ওয়াটার ভেপার। ঠিক আছে, তাহলে এবার তোমার হচ্ছে সমতাটা করি, আসো। সমতাটা করতে গেলে দেখো এই পাশে 2টা আছে, চো মেথড, কার্বন আগে, তাহলে আমরা কার্বন দিয়ে দেই, তাহলে এখানে দিয়ে দিলাম 2, C2, এখানে 2টা কার্বন ডাইঅক্সাইড 2 দিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সটে আসো H2, এখানে H6, H6টা হচ্ছে গিয়ে এবার তাহলে হাইড্রোজেন দিয়ে, তাহলে এখানে 6টা হাইড্রোজেন আছে, এখানে দিয়ে দাও 3 হাইড্রোজেন, চো মেথডের পরে কার্বনের পরে হাইড্রোজেন। তারপরে দেখো এখানে 6টা মিলে গেল, এখন আসো অক্সিজেন, অক্সিজেন এখানে কয়টা আছে, এখানে আছে 3টা, কয়টা আছে 3টা, তাহলে এই যে এখানে দেখো 3 আর এখানে 2 দুগুণা 4, 3 আর 4 কত হয়ে গেল 7,
7 হয়ে গেলে দেখো আমাদেরকে 7/2 এইভাবে ভগ্নাংশ বসাইতে হবে। কেন? তাহলে এই 2 আর 2 কাটাকাটি গেলে আমাদের 7 থাকবে আর কি। হ্যাঁ, তার মানে 7টা অক্সিজেন পাবো, 7টা অক্সিজেন, এ পাশেও 7টা অক্সিজেন। সো এই হয়ে গেল মোটামুটি আমাদের সমতা। এখন এটা একটু উইয়ার্ড দেখা যায়, এটা এইভাবে বেজোর একটা ভগ্নাংশ আকারে দেখা যাচ্ছে। এই ভগ্নাংশটাকে আমরা চাইলে রিমুভ করে দিতে পারি। আমরা উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে দিলে 2 কাটাকাটি গিয়ে আমাদের এখানে 2 আর 2 কাটাকাটি গিয়ে 7 থেকে যাবে। ব্যাস, তাহলে আমরা অথবা দিয়ে কি করতে পারি, উভয় পক্ষটাকে 2 দিয়ে গুণ করতে পারি। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে আসো, C2H6 প্লাস এটা 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে কাটাকাটি থাকবে, থাকবে শুধু 7টা অক্সিজেন। ঠিক আছে, তাহলে এখানে অক্সিজেনটা কিন্তু গ্যাসীয়। সো আমি গ্যাসীয় দিয়ে দিই, গ্যাসীয়। ঠিক আছে, সো এখানে গ্যাসীয় অক্সিজেন 2 দিয়ে গুণ করাতে এটা হয়ে যাবে 4টা কার্বন ডাইঅক্সাইড, আর পানি হয়ে যাবে কয়টা, পানি হয়ে যাবে 6টা। ব্যাস, একদম ইজি, পানির মতো সহজ একটা জিনিস, ভেরি ইজি। এটাও গ্যাসিয়াস, চাইলে তুমি দিয়ে দিতে পারো ইথেনও গ্যাসিয়াস, দিতে পারো গ্যাসিয়াস চিহ্ন। ব্যাস, মিলে গেল। এবার আসলে নেক্সটে যাই। দেখো এখানে একটা ব্যাপার ঘটছে, সেটা হচ্ছে যে আমাদের আগে যেটা ছিল এইগুলা সব এই জায়গায় রিপিট চলে আসছে। তো এইগুলা হচ্ছে রিপিট, উই ডোন্ট হ্যাভ টু ডু দিস, রিপিট, এটা রিপিট হয়ে গেছে। সো আমি কেটে দিলাম, জাস্ট আগের জিনিসটাই রিপিট হয়ে গেছে। হ্যাঁ, এবার আসো নেক্সটে যাই। নেক্সট আমরা মোটামুটি চলে আসছি আমাদের চ্যাপ্টার 11তে, ফাইনাল যে চ্যাপ্টারটা জীবাশ্ম জ্বালানি অর্থাৎ জৈব যৌগের পার্টটা আমরা চলে আসছি নেক্সটে। আসো এখানে আমরা দেখি কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে। স্বাভাবিক, এখানে জাস্ট আছেই কি, তুমি এখানে হাইড্রোজেনটাকে অক্সিজেন দিয়ে যদি রিপ্লেস করে এখানে পাবাই হচ্ছে মিথেন। সো কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে মিথেন এবং হচ্ছে অক্সিজেন দিবে। কি দিবে? মিথেন আর হচ্ছে অক্সিজেন। দেখো এখানে 2টা আছে, সো এখানে আমি 2 বসায় দিলাম, 4টা হাইড্রোজেন আছে, 2 বসায় দিলাম। তাহলে এক অণু কার্বন ডাইঅক্সাইড 2 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে CH4 আর কি দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে। একেবারে সিম্পল। এইবার আসো এইখানে হচ্ছে আমরা দেখব জৈব যৌগের কিছু বিক্রিয়া। দেখো এইখানে এই 2টা বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া, এখানে আমরা হাইড্রোকার্বন সংযোজন বিক্রিয়া করতেছি, অর্থাৎ অসম্পৃক্ত এই 2টা কার্বনই হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা হচ্ছে ইথিন অ্যালকিন, এটা হচ্ছে অ্যালকাইন। তোমরা জানো এটা দুজনই অসম্পৃক্ত, তাদের সাথে হাইড্রোজেন সংযোজন করা যায়। তাহলে এগুলো হচ্ছে আমরা কি বলতেছি, এটা হলো আমাদের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। হাইড্রোজেন সংযোজন, এই হাইড্রোজেন সংযোজন এখানে আসলে কি হবে, এই অ্যালকিন অ্যালকাইন দুইটাই এই জায়গায় আমাদের হচ্ছে কি দিবে, আমাদেরকে অ্যালকেন দিবে। এটার জন্য আমাদের এখানে প্রভাবক এবং তাপমাত্রা ব্যবহার করতে হয় 180, নিচেরটাও সেম, নিকেল প্রভাবক এবং তাপমাত্রা 180। তোমরা চাইলে এখানে প্লাটিনাম ব্যবহার করতে পারবা, তোমাদের বইগুলো নিকেল ইউজ করা আছে, চাইলে প্লাটিনামও ইউজ করা যায়। তোমরা কলেজে উঠলে তখন দেখবা যে প্লাটিনাম ইউজ করলেও এখানে কাজ হয়। সো এই জায়গায় আমরা দেখব কি হাইড্রোজেন যুক্ত হচ্ছে, তাহলে আমরা এখানে সংযোজন বিক্রিয়া কি করি, আমরা একটা পাই বন্ধন ভেঙে দিই। তাহলে একটা পাই বন্ধন ভাঙলে তোমরা জানো, আমরা এই জিনিসটা বারবার বলে এসেছি যে মাঝখান দিয়ে একটা পাই বন্ধন ভাঙলে দুই পাশে 2টা পরমাণুতে 2টা হাত খোলা হয়ে যাবে। তাহলে এই পাশে একটা হাত এসে পড়বে, এই পাশে একটা হাত এসে পড়বে, তাহলে 2টা হাতের মধ্যে 2টা হাইড্রোজেন দিয়ে দাও, এটাতে একটা হাইড্রোজেন দিয়ে দাও, এটাতে একটা হাইড্রোজেন দিয়ে দাও, তাহলে আমরা পেয়ে যাচ্ছি CH3 CH3। এটাই হচ্ছে আমাদের ইথেন, এটা আমাদের অ্যালকেন, তথা আমরা পেয়ে গেলাম কি, ইথেন। ঠিক আছে, সিমিলারলি দেখো এখানে 2টা পাই বন্ধন আছে, তাহলে উপরের পাই বন্ধনটাকেও কেটে দাও, এই নিচের পাই বন্ধনটাকেও কেটে দাও। দিলে আমরা কি পেয়ে যাব, দিলে আমাদের 4টা হাত খালি হয়ে যাবে। এই একটা নিচের পাই বন্ধনের জন্য এইদিকে 2টা হাত খালি হয়ে গেল, উপরের পাই বন্ধনটার জন্য উপরে 2টা হাত খালি হয়ে গেল। তাহলে এখানে আমাদের 2 অণু হাইড্রোজেন লাগবে। কেন? কারণ এখান থেকে 1 অণু হাইড্রোজেন এই পাশে দিয়ে দিব 2 হাতে, আর বাকি 1 অণু হাইড্রোজেন এই 2 হাতে দিয়ে দিব। তাহলে দেখো 2 অণু করে 2টা, তাহলে এখানে 4টা হাইড্রোজেন মোট চলে গেল। তার মানে এই জায়গায় আমরা আবার কি পাবো, এই জায়গায় আমরা আবার ইথেনই পাবো। তো 2টাই ইথেন, এখানে 2টাই ইথেন, 2বার ইথেন পেলাম আমরা। নেক্সট বিক্রিয়া দেখো, এটাকে বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার একটা নাম আছে। এই বিক্রিয়ার নাম কি? এই বিক্রিয়ার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন। এই বিক্রিয়ার নাম হচ্ছে কি, ডিকার্বক্সিলেশন। ওকে, ঠিক আছে, কি বুঝতে পেরেছো কি ডিকার্বক্সিলেশন? তাহলে এইখানে দেখো এখানে কি হবে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমাদের ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করতে হয়। আমি দিয়ে দিলাম ক্যালসিয়াম অক্সাইড,
আচ্ছা এইখানে কি ঘটবে, এখানে খুব সিম্পল একটা জিনিস ঘটবে। দেখো এখানে এই যে COO আর NaO মিলে দেখো একটা আমাদের পরিচিত যৌগ চলে আসে। দেখো এখানে আমি যে অংশটা বক্স করছি এই অংশটাকে আলাদা করে দিবা। কয়টা সোডিয়াম আছে? 2টা সোডিয়াম, তাহলে বসা দাও Na2, 2টা সোডিয়াম। কার্বন আছে কয়টা? একটা, তাহলে বসিয়ে দাও এই যে কার্বন। এবার দেখো অক্সিজেন আছে 3টা, 1 2 এই যে 3, তাহলে হয়ে যাচ্ছে কি Na2CO3। দেখো তো যৌগটা পরিচিত লাগে কিনা, সোডিয়াম কার্বনেট। তারপরে কি আসতেছে? তারপরে এই যে একমাত্র যে একলতা হাইড্রোজেন, এই একলতা হাইড্রোজেনকে কি করব আমরা? এটাকে আমরা দিয়ে দিব এই যে এই মিথাইলের সাথে, তাহলে এটা হয়ে যাবে CH4। আমরা পেয়ে যাচ্ছি মিথেন। তো আমাদের এখানে প্রধান যৌগটা হচ্ছে মিথেন, আর এটা হচ্ছে আমাদের উপজাত সোডিয়াম কার্বনেট, এটা উপজাত। তাহলে আমরা অ্যালকেন পেয়ে যাচ্ছি। ঠিক না ঠিক বলো? আমরা পেয়ে যাচ্ছি কি? পেয়ে যাচ্ছি আমাদের মিথেন তথা অ্যালকেন। এটাই এখানে আমাদের প্রধান যৌগ। নেক্সট নেক্সট এখানে আমরা অ্যালকেনের ক্লোরিনেশন ঘটাবো। এখানে আমাদের আসলে প্রতিবার ইউভি ইউজ করতে হবে। এই বিক্রিয়াগুলো ইউভি বা আল্ট্রাভায়োলেট অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে বিক্রিয়াগুলো হয়, ইউভির উপস্থিতিতে। এখানে দেখো কি হবে, এখানে একটা হাইড্রোজেনকে একটা ক্লোরিন প্রতিস্থাপন করে বসবে। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেল, এখান থেকে আরেকটা ক্লোরিন আলাদা হয়ে গেল, ওই হাইড্রোজেন আর ক্লোরিন মিলে HCl দিবে। তাহলে এইখানে একটা হাইড্রোজেনকে একটা ক্লোরিন প্রতিস্থাপন করে বসবে, বসলে এই জায়গায় আমরা কি পেয়ে যাব? CH3Cl, আর পেয়ে যাব HCl। এভাবে দেখো এই CH3Clটাকে আবার কি করলো, ক্লোরিন আবার প্রতিস্থাপন করবে। প্রতিস্থাপন করবে, এখান থেকে একটা হাইড্রোজেন আবার সরাই দিবা, তাহলে এখানে 2টা Cl হয়ে যাবে। এখান থেকে আমরা পেয়ে যাব আবার Cl, HCl। সিমিলারলি আরেকটা হাইড্রোজেন সরিয়ে দিলে আমরা পেয়ে যাব এখান থেকে CH3Cl3, এটা হয়ে যাবে আমাদের আরেকটা HCl। এই যৌগটার একটা নাম আছে, এই CH3Cl3, এটাকে বলা হয় ক্লোরোফর্ম। এটা তোমরা চাইলে মনে রাখতে পারো, এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। এটা চেতনানাশক আকারে কাজ করতে পারে, চেতনানাশক। ক্লোরোফর্ম সেন্সলেস করে দেওয়ার জন্য, তোমরা জানো যে দেখো না বিভিন্ন মুভিতে কি করে, মুখের মধ্যে ধরে দেয় একটা কাপড়, ধরলেই তারপর অজ্ঞান হয়ে যায়, এটা কি দেয়? ক্লোরোফর্ম দেয়। নেক্সটে আসো, নেক্সটে হচ্ছে আমরা এই হাইড্রোজেনটাকেও, লাস্ট যে হাইড্রোজেন সেটাকেও রিপ্লেস করে দিলে আমরা পেয়ে যাবো কার্বন টেট্রাক্লোরাইড বা CCl4। দুঃখিত, কলমটা পড়ে যাচ্ছে আজকে বারবার। তো CCl4 এটা হচ্ছে ড্রাই ওয়াশে ব্যবহার করা হয় কার্বন টেট্রাক্লোরাইড, এদিক থেকে আমরা আরেকটা HCl পেয়ে যাব। শেষ। এই তো মোটামুটি এই হচ্ছে আমাদের ক্লোরিনেশন বিক্রিয়া। ওকে, তাহলে আসো আমরা নেক্সটে যাই। দেখো এইটা হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম হাইড্রোক্সাইড। এইখানে এই বিক্রিয়া মনে রাখবা, এটা অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়াটা হয়, অ্যাকুয়াস এই কথাটা দিবা। এখানে যেটা ঘটে সেটা হচ্ছে, এই জায়গায় একটু খেয়াল রাখতে পারো, সেটা হলো এই যে OH-টা আছে না, এই OH-টা, দেখো এই OH-টা কি করবে, এইটা এই ক্লোরিনটাকে রিপ্লেস করে এখানে বসে যাবে। ব্যাস, একদম সহজ কথা। OH-টা যখন ক্লোরিনটাকে রিপ্লেস করে বসে যাবে তখন কি দিবে? তখন আমরা পাবো এই যে CH3 CH2 OH, এটা আমাদের পেয়ে গেলাম আমরা অ্যালকোহল। আর সোডিয়াম ক্লোরাইড, ক্লোরিনটা চলে যাবে সোডিয়ামের ক্লাসে, তাহলে আমরা পেয়ে যাবো কি? সোডিয়াম ক্লোরাইড। এই ধরনের বিক্রিয়াটার নাম আছে, তোমরা ইন্টারমিডিয়েট উঠলে এটা নিয়ে ডিটেলস পড়াশোনা করবা। এগুলোকে বলা হয় SN বিক্রিয়া বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এই সাবস্টিটিউশনটা বা প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই প্রতিস্থাপনটা এখানে কি হয়েছে, সেটা হচ্ছে এই যে OH-টা ক্লোরিনটাকে প্রতিস্থাপন করে এখানে বসে গেছে, একদম সিম্পল। তারপর দেখো এই যে আমাদের কাছে অ্যালকোহল আছে, এই অ্যালকোহলটা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। এখানে আমরা হচ্ছে গিয়ে গাঢ় সালফিউরিক অ্যাসিড ইউজ করব। ঠিক আছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড, এখানে আমাদের তাপ দিতে হবে। তো গাঢ় সালফিউরিক অ্যাসিড কি করবে, এখান থেকে আমাদের কি করবে, এই জায়গা থেকে পানি বের করে ফেলবে। দেখো এই যে গাঢ় সালফিউরিক অ্যাসিড, এগুলোর একটা নাম আছে, এই যে সালফিউরিক অ্যাসিড গাঢ়। ঠিক আছে, গাঢ় মানে কি, এটা অনেক ঘন দ্রবণ। গাঢ় বলতে বোঝানো হচ্ছে ঘন দ্রবণ। এটাকে বলা হয় নিরোধক। নিরোধকের কাজ কি? নিরোধকের কাজ হচ্ছে রাসায়নিকভাবে, কিভাবে? রাসায়নিকভাবে পানি বের করে ফেলা। রাসায়নিকভাবে পানি বের করা মানে কি? মানে হচ্ছে বিক্রিয়া করে পানি বের করে ফেলবে। ঠিক আছে, তাহলে নিরোধকের কাজ কি? নিরোধকের কাজ হচ্ছে রাসায়নিকভাবে পানি অপসারণ করে। ঠিক আছে, তাহলে আসো পানিটা অপসারণ করে ফেলি। কেমনে অপসারণ করবে, কোত্থেকে? এই যে দেখো CH3 থেকে একটা H বের করে ফেলবে, আর এই যে OH, তাহলে এই H আর OH মিলে একটা পানি অপসারণ হয়ে যাবে। তাহলে আসো পানিটাকে অপসারণ করে বের করে ফেলে, এই যে পানি বের হয়ে গেল।
তাহলে একটা OH আর একটা H মিলে পানি বের হয়ে গেল। এখানে দেখো তো একটা H চলে গেলে এখানে কি আর 3 থাকে না, এখানে হয়ে যায় কি 2। এখানে কি হয়ে যায় তখন 2 হয়ে যায়। তাহলে আমি এটা মুছে দিই, কারণ এটা আমার তাহলে মনে হবে যে 2 আছে। তাহলে এই দুইটা হাইড্রোজেন, তাহলে এখানে CH2 আছে, এখানেও CH2 আছে। তাহলে আসো তো দুইটা CH2 বাকি থাকে। দুইটা CH2 যদি বাকি থাকে, এদের মধ্যে কিভাবে বন্ধন হওয়া সম্ভব? কেবলমাত্র অ্যালকিন হলেই সেটা সম্ভব, দ্বিবন্ধন থাকতে হবে মাস্ট। তাহলে এটা হয়ে যাবে আমাদের ইথিন। তাহলে দেখো তো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? এখান থেকে আমরা পেয়ে গেলাম ইথিন। পানি বের হয়ে গেল, পানি বের হয়ে আমাদেরকে দিয়ে দিল ইথিন। ভেরি সিম্পল। এখানে আবার উল্টা ঘটনা ঘটে, দেখছো? এখানে দেখো এই সালফিউরিক অ্যাসিড পানি বের করে এটা দিছে। তো এই অ্যালকোহল থেকে পানি বের করে ইথিন আর পানি পাইছে, তাহলে ইথিন আর পানি মিক্সড হয়ে আবার কি দিবে? অ্যালকোহল দিবে। তাহলে আসো এই যে দেখো মিক্সড হয়ে যাবে। এই যে দেখো এখানে একটা H আর একটা কি থাকে OH। তাহলে Hটাকে তুমি এখানে দাও CH3 হয়ে যাবে, আর OH টাকে এখানে দাও CH2OH হয়ে যাবে। তাহলে হয়ে গেল কি CH3 CH2OH অ্যালকোহল। একদম সিম্পল। এখানেও সেম কাজ। এখানে তো আমরা যে বন্ধন একটা ভেঙে ফেলছি, এখানেও তাহলে বন্ধন ভেঙে ফেলবে, এগুলো সব সংযোজন বিক্রিয়া। তাহলে এখানে বন্ধন ভেঙে ফেলে তোমরা জানো দুইটা হাত খালি হয়ে যাবে। তাহলে এই জায়গায় একটা ব্রোমিন এই পাশে আর একটা ব্রোমিন এই পাশে দিয়ে দাও। তাহলে এটা হয়ে যাবে কি CH2Br, আর এটা হয়ে যাবে CH2Br। ভেরি সিম্পল। সো নিচের বিক্রিয়াটা দেখো, এই দুইটা বিক্রিয়া তোমাদের মনে আছে কিনা, এটা কিন্তু অসম্পৃক্ততার পরীক্ষা। ঠিক আছে, এগুলো কি পরীক্ষা? এগুলো হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা ছিল। উপরেরটা হচ্ছে ব্রোমিন দ্রবণ, আর নিচেরটা কি হচ্ছে? নিচেরটা হচ্ছে বেয়ার পরীক্ষা। তাহলে এদেরকে আমরা একসাথে কি বলতেছি? অসম্পৃক্ততার পরীক্ষা। এগুলো ছিল অসম্পৃক্ততার পরীক্ষা। উপরেরটা দেখো ব্রোমিন দিয়ে পরীক্ষা করছে, এটা যে ব্রোমিনের লাল বর্ণ বিবর্ণ হয়ে যায়, তোমাদের মনে আছে হয়তো। আর এটা কি, এটার মধ্যে বেয়ার পরীক্ষা। এখানে কি হয়? এখানে হচ্ছে আমাদের কি কি ব্যবহার হয় বলতো? এখানে আমরা ব্যবহার করি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ব্যবহার করি পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণ সেটা বিবর্ণ হয়ে যায় বিক্রিয়ার সাথে সাথে। তাহলে ব্রোমিনের লালচে বাদামি বর্ণ বিবর্ণ হয়ে যায়, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণটা বিবর্ণ হয়ে যায়। এর মাধ্যমেই কিন্তু আমরা কি অসম্পৃক্ততার পরীক্ষা, এই দুটাকে আমরা তখন তার মানে প্রুভ হয়ে যায় কি? প্রুভ হয়ে যায় যে এগুলো হচ্ছে অসম্পৃক্ত যৌগ ছিল, দ্যাট মিন্স অ্যালকিন ছিল। সহজ হিসাব। সো আমরা ওইভাবে অসম্পৃক্ততার পরীক্ষা ব্যাপারটা ওইভাবে তুমি চাইলে ব্যাখ্যা করতে পারবা। এটা তোমাদের ওয়ান শট ক্লাসেও আছে, ডিটেলসে দেখতে পাবা। এখন জাস্ট আমরা বিক্রিয়াটা দেখলাম আর কি এখানে। সো তাহলে নিচের বিক্রিয়াটা কি হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর KOH, এই দুইটা ব্যবহার করতে হয় এখানে। আচ্ছা, এই দুইটা কেন এখানে ব্যবহার করা হয়েছে জানো? এটার একটা কাজ আছে, আমি একটু পরে বলতেছি যে কাজটা কি। আগে বিক্রিয়াটা দেখো। বিক্রিয়াটা কি হবে? একইভাবে এখানেও যুক্ত হয়ে যাবে কিছু একটা। কিছু একটা যুক্ত হতে হলে পাই বন্ধনটাকে ভাঙতে হবে। তাহলে এই যে একটা পাই বন্ধন আছে, এটাকে আমরা একটু কেটে দিলাম। ঠিক আছে, এই বন্ধনটা কেটে দিলে দেখো এইখানে খেয়াল করে দেখো কি আছে। পানিতে থাকে তোমরা জানো H আর OH থাকে। তো পানিতে H আর OH থাকলে দেখো এখানে কি হয়? এই H আর OH মিলে একটা OH তৈরি করবে, আর এই OH মিলে একটা OH তৈরি করবে। তাহলে এই OH-টাকে এখানে দিয়ে দিবা, আর এই OH-টাকে এখানে দিয়ে দিবা। ঠিক আছে, যদি দিয়ে দাও তাহলে দেখো কি হয়ে যাচ্ছে, দুই পাশে দুইটা OH চলে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি? CH2OH, আমরা পাচ্ছি CH2OH। ঠিক আছে, CH2OH পেয়ে যাচ্ছি। ভেরি সিম্পল। এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। এটার একটা নাম আছে, এটার নামটা কি বলো? এটার নামটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। এটার নাম ইথিলিন গ্লাইকল। সো তোমাদের একটা কথা বলছিলাম, সেটা কি বলছিলাম? যে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের কাজটা কি? দেখো এখানে যে থার্ড ব্র্যাকেট অল অক্সিজেন, তোমরা অলরেডি হয়তো জানো, এই থার্ড ব্র্যাকেট অল অক্সিজেনকে বলা হয় জাইমান অক্সিজেন। যার ইংলিশ ভার্সন তোমরা হয়তো জানো, এটাকে তোমাদের জন্য বলা হয় ন্যাসেন্ট অক্সিজেন। সো এটাকে আমরা বলতেছি জাইমান অক্সিজেন। এটা জাইমান অক্সিজেন মানে হচ্ছে খুবই সক্রিয়, এই অক্সিজেনটা খুব সক্রিয় অবস্থায় থাকে, এটাকে আমরা বলতেছি জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেনটা প্রডিউস করা হয় এই দুইটার সাহায্যে। এই দুইটা তাহলে কাজ কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের কাজ কি? এই দুইটা দিয়ে আমরা জাইমান অক্সিজেন পাই। দেখো এখানে বিক্রিয়াটা কেমন হয়, যে এরকম হয়। K2MnO4 প্লাস হচ্ছে H2O প্লাস H2O প্লাস হচ্ছে জাইমান অক্সিজেন। এই যে দেখো এই H2O আর এই জাইমান অক্সিজেনই পরে ইউজ হয়। হ্যাঁ, এই জিনিসটাই কিন্তু পরে গিয়ে বিক্রিয়া কাজে লাগে। এই যে এটা দেখো, এটাকে এই যে আমরা H2O আর
যেমন অক্সিজেন এখান থেকে নিয়ে এসে দিই, অর্থাৎ এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর কেওএইচ দিলেই আমরা যে H2 আর হাইড্রোজেন অক্সিজেনটা চাচ্ছি বিক্রিয়া পাত্রে সেটা আসে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর কেওএইচ দিয়ে দিলেই আসে ওইখান থেকে। এটা কোনো কাজে লাগে না, কাজে লাগে হচ্ছে এই যে এই দুইটা, এই যে আমরা এই জন্য এই দুইটা লিখি জাস্ট, ওই K2MnO4টা আর লিখি না। এটার পিছনে রহস্যটা আসলে এটাই, ঠিক আছে? ওকে, সো আসো আমরা নেক্সটে যাই। নেক্সট ওয়ান, নেক্সটে কি, এইটার নাম হচ্ছে, দেখো এটার নাম ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে, এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড, তাহলে ক্যালসিয়াম কার্বাইড বিক্রিয়া করে আমাদেরকে দেয় হচ্ছে ইথাইন। কি দিবে? পানির সাথে বিক্রিয়া করে ইথাইন দিবে, ইথাইন আর হচ্ছে দিবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দেখো এটা মুখস্থ করার দরকার, এটা মনে রাখার একটা ট্রিক্স আছে, আমরা মজার ট্রিক্স দেখা দিই, মজার ট্রিক্স একদম মজা ধুমধাম। দেখছো আমরা এতক্ষণ জৈব যৌগে যে বিক্রিয়াগুলো করতেছি না, দেখো এগুলো বিক্রিয়াগুলো আমরা কি করতেছি, আমরা কি কোনো কিছু মুখস্থ করছি? কোনো কিছু মুখস্থ করিনি আমরা। বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো করতেছি কি আমরা জাস্ট আমরা জানার চেষ্টা করতেছি কিভাবে কি কাটছাট হয়। এখান থেকে একটা জিনিস আমরা ধরে বের করে দিচ্ছি, একটা একটা বন্ধন ভেঙে দুই পাশে দুটো লাগাই দিচ্ছি, এভাবেই কিন্তু দেখো এগুলো হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু মুখস্থের কিচ্ছু নাই, একেবারে সিম্পল। বারবার আমরা এই কাজগুলোই করতেছি, আমরা এক জায়গা থেকে পানি বের করে দিচ্ছি, আরেক জায়গায় পানি লাগায় অ্যাড করে দিচ্ছি, মানে ঘুরে ফিরে এই জিনিসগুলো যদি তুমি বুঝতে পারো এই খেলাগুলা, তাহলে তোমার কাছে বিক্রিয়া কোনো কিছু না, একদম পানি ভাত। একবার পানি বের করবো, আরেকবার পানি লাগাই দিবা, তো একবার মনে করো একটা থেকে আরেকটা বের করে দিবা, একটা 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 বন্ধন ভেঙে আবার দুইটা জিনিস অ্যাড করে দিবা, এটাই কিন্তু ঘুরে ফিরে বারবার হচ্ছে, কোনো কিছু মুখস্থের কিছু নাই এখানে। তাহলে দেখো ক্যালসিয়াম কার্বাইড, এটার একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে এই যে ক্যালসিয়াম কার্বাইড, এটা দেখতে এই যে এরকম হয় কিছুটা, এই যে দেখো এটা কিছুটা এরকম হয়, এটা ভাঙলে এরকম পাবা, এই হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, ঠিক আছে? এই জিনিসটা দেখো ওখানে পানি আছে, পানি কি আছে, পানি আছে নাকি নাই? আছে। তাহলে এই যে পানি লাগবে দুইটা, পানি লাগবে কয়টা? পানি লাগবে দুইটা, দিয়ে দিলাম দুই। দুইটা কি লাগবে? হ্যাঁ, পানি লাগবে দুইটা। আচ্ছা, দুইটা পানিতে কি আছে বলো তো? দুইটা পানিতে আছে দুইটা H2O। তাহলে এখানে আমাদের পানি আছে দুইটা, দুইটা পানিতে দুইটা H আর দুইটা OH আছে নাকি নাই? কারো আপত্তি আছে এই বিষয়ে? দুইটা পানিতে যে আমরা দুইটা H আর দুইটা OH পাবো, কারো আপত্তি আছে? আশা করি কারো আপত্তি নাই। দেখো এবার কি হয়, কি হবে জানো? যেটা হবে সেটা হচ্ছে আমরা এই বন্ধনগুলোকে ভেঙে দিব। তাহলে ক্যালসিয়ামের দুইটা বন্ধন ভেঙে দিলে কার্বনের দুইটা হাত খালি হয়ে যাবে না? দুইটা কার্বনে তো ক্যালসিয়াম নাই, এই দুইটা জায়গায় একটা কার্বনকে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিব। তাহলে দেখো হয়ে যাচ্ছে কি CH CH, এই যে আমরা ইথেন পেয়ে যাচ্ছি। আর ক্যালসিয়ামের দুইটা হাত ভেঙে গেল না? তাহলে তো ক্যালসিয়ামেরও দুইটা হাত খালি হয়ে গেল। এই ক্যালসিয়ামের দুইটা হাতে দুইটা OH দিয়ে দিব, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব তখন? তখন আমরা পেয়ে যাব ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দেখো এখানে কিন্তু এই বিক্রিয়াটাই হয়েছে, একদম সিম্পল, তাই না? ঠিক না? ঠিক, ঠিক, খুবই সিম্পল। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম? এটা আমরা পেয়ে গেলাম ইথাইন। এটা আমাদের ইথাইন প্রস্তুতির বিক্রিয়া ছিল, ঠিক আছে? এটা আমাদের কিসের বিক্রিয়া ছিল? এটা আমাদের ইথাইন প্রস্তুতির বিক্রিয়া ছিল। এবার আগের মতো ইথাইনে আমরা ব্রোমিন লাগাই দিব, আগেরবার যেমন ইথিনে ব্রোমিন লাগাই দিছিলাম একইভাবে এখানে ইথাইনে ব্রোমিন লাগাই দিব। এবার দেখো আমরা বলছি কি অ্যালকাইন হইলেও একটা পাই বন্ধন, অ্যালকিন হইলেও একটা পাই বন্ধন ভেঙে যাবে সংযোজন বিক্রিয়ায়, অ্যালকাইনও দুইটা পাই বন্ধনই ভেঙে যাবে সংযোজন বিক্রিয়ায়। তাহলে দুইটা পাই বন্ধনকে ভেঙে দিলে এখানে আমাদের 2 অণু ব্রোমিন লাগবে, জাস্ট লাইক আগের মতো। তাহলে এখানে দুইটা ব্রোমিন দিয়ে দিব, আবার এই পাশ থেকে দুইটা ব্রোমিন দিয়ে দিব, দুইটা বন্ধন ভেঙে, একটা বন্ধন ভেঙে মানে দুইটা বন্ধন তৈরি হবে, সো 4টা ব্রোমিন লাগবে। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি CHBr2 এবং CHBr2, ঠিক আছে? এই বিক্রিয়াটা একটু হিট লাগবে, হ্যাঁ, কারণ দ্বি বন্ধন ভাঙতে হলে আমাদের শক্তির প্রয়োজন বেশি। দেখো ইথাইনের সাথে আমরা পানি যোজন করব, এই বিক্রিয়া আমাদের কিছু কাজ আছে। কাজগুলো কি? কিছু জিনিস আমাদের অ্যাড করতে হবে, মনে করে অ্যাড করতে হবে। নাম্বার 1, 2% সালফিউরিক মার্কিউরিক সালফেট দিতে হবে। 2% কি দিতে হবে? মার্কিউরিক সালফেট দিতে হবে। 20% সালফিউরিক অ্যাসিড দিতে হবে। কয় পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড দিতে হবে? 20% সালফিউরিক অ্যাসিড দিতে হবে। আর টেম্পারেচারটা কত রাখতে হবে? টেম্পারেচারটা 80 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে। এটা হচ্ছে এই বিক্রিয়ার জন্য। যদি আমরা রাখি তাহলে এখান থেকে কি পাবো? এখান থেকে আমরা পাবো অ্যালডিহাইড, CH3CHO, অ্যালডিহাইড। এটা আমাদের হয়ে যাবে ইথানল।
এটা হয়ে যাবে কি বলো, এটা হয়ে যাবে ইথানল। জানো এটার মধ্যে একটা ট্রিক্স আছে, কোনো বিক্রিয়ায় কোনো সিস্টেম ছাড়া হবে না। আমি যেটা দেখাবো যে কোনো বিক্রিয়া কোনো সিস্টেম ছাড়া নাই। তুমি যে বিক্রিয়ায় নিয়ে আসো না কেন, আমি তোমাকে একটা সিস্টেম দেখাই দিব, হবেই, এটা হবেই, কোনো কিছুই ধুমধারাক্কা মুখস্থ না, সবকিছু সিস্টেমেটিক। আর এটার সিস্টেমটা একটু ডিফারেন্ট হবে, একটু ধৈর্য ধরে দেখো, দেখাই দিচ্ছি। যেহেতু আমি বলছি যে সবকিছু সিস্টেম ছাড়া, এখানে একটা বিক্রিয়াও কোনো নিয়ম বা সিস্টেমের বাইরে হবে না। এমনি মন চাইলো আর হয়ে গেল, এইভাবে হয় না, প্রত্যেকটাই সিস্টেমেটিক ভাবে দেখাই দেওয়া যায় যে কোন মেকানিজমটা ব্যবহার করে বিক্রিয়াটা হয়েছে, কোন মেকানিজমটা ইউজ করে, কৌশলটা ইউজ করে বিক্রিয়াটা হয়েছে দেখা দেওয়া যায়। আমি একটু ডিটেলসে দেখা দিই, তাহলে বুঝবা। দেখো, এটা মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? এটা যদিও তোমাদের জন্য একটু প্যারা হইতে পারে, বাট স্টিল যেহেতু বলছি যে কোনো বিক্রিয়ায় ধুমধারাক্কা বসাবো না, যুক্তি দিয়ে বসাবো, তাই আমি জিনিসটা দেখা দিচ্ছি, ঠিক আছে? এদের ক্ষেত্রে কি জায়গা হবে? হ্যাঁ হবে, জায়গা হবে। তাহলে আসো, এইখানে দেখো, এই যে আমাদের ইথাইন আছে, ওইখানে আমাদের পানি আছে। পানির মধ্যে কি আছে বলো? পানির মধ্যে আছে এইচ, আর আছে হচ্ছে ও এইচ। কি আছে বলো? এইচ আর ও এইচ। এই জায়গায় বুঝছো, এই জায়গায় কিন্তু দুইটা বন্ধন ভাঙবে না, এখানে বন্ধন ভাঙবে একটা। আমি একটা বন্ধন ভেঙে দিলাম, হ্যাঁ, একটা বন্ধন ভেঙে দিলাম। একটা বন্ধন ভেঙে এক জায়গায় দিয়ে দিব একটা এইচ, ওকে, আরেক জায়গায় দিয়ে দিব আরেকটা ওইচ। তাহলে দেখো এখানে কি হয়, এখানে আমি দিয়ে দিলাম CH2, একটা বন্ধন ভেঙে গেছে তাই ডাবল বন্ড থেকে যাবে। এই জায়গায় দেখো CH, এই CH এর সাথে দিয়ে দিব OH। এবার একটা ঘটনাটা ঘটে, ঘটনাটা কি ঘটে জানো? এখানে আবার আরেকটু কাহিনী ঘটে। কাহিনীটা কি ঘটে? এই জায়গায় একটা পুনর্বিন্যস্ত হয়। পুনর্বিন্যস্ত কি বিন্যস্ত? পুনর্বিন্যস্ত। এই পুনর্বিন্যস্ত করার যেহেতু হবে, তার মানে আরেকটা ধাপ আছে, আমি যেন একটা অ্যারো দিয়ে নিলাম। এবার দেখো পুনর্বিন্যস্তটা কেমনে হয়। দেখো এখানে যেটা হবে, এই পাই বন্ধনটা শিফট করে এখানে চলে যাবে। বুঝছো কি হবে? এই পাই বন্ধনটা শিফট করে এখানে চলে যাবে, আর এই যে এইচ, এই এইচটা চলে যাবে এটার কাছে। তাহলে দেখো কি হয়ে যায়, দেখো ঠিক হয় না বেঠিক হয়? এই দেখো পাই বন্ধন চলে গেছে, তাহলে আমি এই এসটাকে এর কাছে পাঠাই দিই, এই এসটাকে এর কাছে পাঠাই গেলে এবার CH3 হয়ে গেল। পাই বন্ধন চলে গেছে, তাহলে কি আর এখানে পাই বন্ধন দেওয়া যাবে না? একটা হবে, তাহলে CH3। এইবার দেখো, এই যে এইচ, আর এখানে দুইটা বন্ধন চলে গেছে, এই যে ডাবল ও, এই যে CH ডাবল ও, CHO অ্যালডিহাইড, এটা আসলে কেমন দেখতে? CHO দেখতে কেমন জানো? CHO আসলে কিন্তু এরকম। CHO জিনিসটা কি? এটা হচ্ছে এইটা, এই যে একটা কার্বনিল মূলক থাকে আর একটা হাইড্রোজেন থাকে, এটাকেই আমরা অ্যালডিহাইড বলি, এটাকেই আমরা অ্যালডিহাইড মূলক বলি, ঠিক আছে? এই যে এই মূলকটাকে আমরা কি বলি? এটাই আমাদের অ্যালডিহাইড মূলক, এই যে COOH। তাহলে এই যে দেখো COOH, এটাই কিন্তু আমাদের অ্যালডিহাইড, এটাই আমাদের অ্যালডিহাইড, CH3CHO, এটাই অ্যালডিহাইড। তাহলে এই যে দেখো পেয়ে গেছি CH3CHO, ইথানল। দেখছো, এটাও কিন্তু কাটছাট করে লাগায় টাগায় বানায় দেওয়া যায়। সো প্রত্যেকটা বিক্রিয়া এরকম, মুখস্থ কিছু না। নেক্সট দেখো, এটা আমাদের একটা কমন বিক্রিয়া পড়ে গেছে। কমন বিক্রিয়াটা কি? এই যে এটাও এখানে এই যে সোডিয়াম আর ব্রোমিন মিলে এই জায়গায় দেখো এই ওএইচটা ব্রোমিনটাকে রিপ্লেস করবে, এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া। এখানে আমাদের বসে যাবে কি CH3 CH2 OH, আর আমরা পেয়ে যাব সোডিয়াম ব্রোমাইড। ইথানল অ্যালডিহাইড, দেখো ইথানল কি? অ্যালডিহাইড। তোমাদের একটা জিনিস একটু বলে রাখি, দেখো জার্মান অক্সিজেন দিয়ে কি করে বলো তো, বলতে পারো? জার্মান অক্সিজেন দিয়ে জারণ করে, কথাটা একটু আমি লিখায় দিই, লিখে দিই, হ্যাঁ। জার্মান অক্সিজেন দিয়ে জারণ করা হয়, জারণ বিক্রিয়া সংঘটিত করা হয়, ঠিক আছে? জারণ করা হয়, কথাটা লিখে দিলাম। বলো জার্মান অক্সিজেন দিয়ে কি করা হবে? জার্মান অক্সিজেন দিয়ে জারণ করা হবে, এটা মাথায় রাখবা। জার্মান অক্সিজেন দিয়ে কি করবা? জারণ করা হয়। আরেকটা কথা তাহলে মাথায় রাখো, সেটা হচ্ছে তুমি যদি সর্বনাশ, একটা কথা মাথায় রাখো, তুমি যদি অ্যালকোহল, কোন জিনিসটা বলো তো ভাইয়া পড়া? অ্যালকোহল, এইটাকে যদি জার্মান অক্সিজেন দিয়ে জারণ করো, তুমি পাবা অ্যালডিহাইড। অ্যালকোহলকে জার্মান অক্সিজেন দিয়ে জারণ করলে কি পাবা? অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে যদি জার্মান অক্সিজেন দিয়ে জারণ করো, তাহলে তুমি পাবা কার্বক্সিলিক অ্যাসিড।
কি পাবা? কার্বক্সিলিক অ্যাসিড। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে বল? তাহলে আমরা কি বললাম? অ্যালকোহলকে জার্মান অক্সিজেন দিয়ে জারণ করলে পাবো অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জার্মান অক্সিজেন দিয়ে জারণ করলে পাবো কার্বক্সিলিক অ্যাসিড। এটা রাখতে হবে মাথায় মাস্ট। সো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এইখান থেকে আমরা এই জিনিসটা, এটা থেকে আমরা কি পাবো? এটা কার্বক্সিলিক অ্যাসিড পাবো। কার্বক্সিলিক অ্যাসিড কি হয়ে যাবে? এই যে অ্যালডিহাইড, তারপরে কার্বক্সিলিক অ্যাসিডটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এই যে মাঝখানে একটা ও ঢুকে যাবে, তাহলে এটার নামই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, CH3COH। তাহলে এটাই হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড। এটাই আমাদের কি? ইথানোয়িক অ্যাসিড। ক্লিয়ার? একদম ইজি, পারবা। নেক্সট। ওকে, সো এখন আসো, এই যে এটা হচ্ছে কি? এটা একটা অ্যাসিড, দেখছো? ইথানোয়িক অ্যাসিড কি? কার্বক্সিলিক অ্যাসিড কি একটা অ্যাসিড না? আর এটা কি? এটা তো একটা ক্ষার। ক্ষার বা এটাকে কি বলা হয়? ইংলিশে বলা হয় বেস। তাহলে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া কি তৈরি করে? প্রশমন বিক্রিয়া। লবণ পানি, আসো লবণ দিয়ে দিই। লবণ কেমনে হবে? এই যে সোডিয়ামটা কি করবে? সোডিয়ামটা হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করবে, তাহলে এই জায়গায় সোডিয়াম বসে যাবে। তাহলে ধাতু হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলে এই যে সোডিয়াম বসে যাবে, এই যে বসে গেল সোডিয়াম। ইজি, একদম ইজিলি। এটার নাম কি? সোডিয়াম ইথানয়েড। এটা কি? এটা লবণ। ঠিক আছে, একদম ইজি। এটা একটা লবণ, এটার কোনো কাজই নেই। কাজ তো অবশ্যই আছে, মানে এটা অন্য কিছু না, এটা জাস্ট একটা লবণ। সোডিয়াম ইথানয়েড কেন লবণ? ওই যে দেখো তো ঘটনাটা কি বলো। লবণ হওয়ার কারণ হচ্ছে যে এটা একটা অ্যানায়ন, CH3COO-, এটা একটা অ্যানায়ন, আর সোডিয়ামটা হচ্ছে একটা ক্যাটায়ন। ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে কি তৈরি করে? সল্ট তৈরি করে। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েড। আর এই যে তোমার হচ্ছে এই যে এইচটা তখন কই যাবে? এইচ আর ওএইচটা মিলে জাস্ট আগের মতো পানি তৈরি করে ফেলবে। এই তো কাজ, তো এটাই, ডিফারেন্ট কিছু তো না, তাই না? একদম সিম্পল, পানি তৈরি করে ফেলবে। ওকে ফাইন। তাহলে নেক্সট আসো, দেখো এটা হচ্ছে ওই যে আমাদের মনে আছে পলিমারকরণ বিক্রিয়া। এগুলো সব যা বিক্রিয়া দেখো এখানে যা বিক্রিয়া আছে এগুলো সব পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ, এখানে সব যা বিক্রিয়া আছে সব পলিমারকরণ বিক্রিয়া। ঠিক আছে, যেমন দেখো এখানে আমাদের ইথিন আছে, তাহলে আমরা জানি ইথিলিনকে পলিমারকরণ করলে কি আসবে? পলিথিন আসবে। আমাদের এখানে কি করতে হবে বলো তো? এখানে আমাদের কিছু খেয়াল করে দেখো, এই জায়গায় আমাদের কিছু ক্যাটালিস্ট ব্যবহার করতে হবে। কি কি? অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়াটা হবে, মনে রাখবা। তাপমাত্রা লাগবে হচ্ছে গিয়ে 1000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রা কতটুকু লাগতেছে? 1000 ডিগ্রি সেলসিয়াস। এবং চাপ লাগতেছে হচ্ছে 200 ATM। তাহলে এই কন্ডিশনে আমাদের যেটা হবে যে এই ইথিনটা পলিথিন হয়ে যাবে, ওই যে ঠিক আগের মতোই এভাবে ভেঙে মাঝখানে পাই বন্ধনটা ভেঙে দুইটা হাত ওপেন হয়ে যাবে, প্রত্যেকের সাথে যুক্ত হয়ে আমাদের তৈরি করে দিবে পলিথিন। ঠিক আছে, ওকে, তৈরি করে দিবে পলিথিন। তাহলে এটা নাম হয়ে গেল আমাদের পলিথিন। এটা একদম চ্যাপ্টার 7-এও আমরা দেখছিলাম, তাই না? এবার আসো নেক্সট। এইটার নাম হচ্ছে পলিপ্রোপিন। এখানে এটার নাম, এটা কি? এটা হচ্ছে প্রোপিন। তাহলে প্রোপিন থেকে আমরা কি ইথিন থেকে পেয়ে গেছিলাম পলিথিন, আর প্রোপিন থেকে তাহলে কি পেয়ে যাব? পলিপ্রোপিন। পলিপ্রোপিনের জন্য আমাদের কিছু মানে একটা ব্যবহার করা লাগবে স্পেশাল, সেটা হচ্ছে এই যে এটা টাইটেনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, টাইটেনিয়াম ক্লোরাইড ব্যবহার করা লাগবে প্রোপিন থেকে পলিপ্রোপিন বের করতে। তাহলে একইভাবে আমাদের হচ্ছে গিয়ে দেখো এই যে পাই বন্ধনটা ভাঙবে, পাই বন্ধনটা ভেঙে এই পাশে দুইটা হাত খালি হয়ে যাবে। তাহলে যে দেখো CH2, এই যে পাই বন্ধনটা ভাঙলাম, CH3 হাতটা এভাবে উপরে না দেখে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে CH3টাকে উপরে পাঠায় দেওয়া যায়। তাহলে তুমি এই CH3টাকে উপরে পাঠায় দাও, এই যে CH3 এটাকে উপরে পাঠায় দিলাম। ঠিক আছে, আর তাহলে এইখানে এই যে পাই বন্ধনটা ভেঙে ওর একটা হাত হয়ে যাবে, আর এই CH এরও একটা কি হয়ে যাবে? CH এর একটা হাত হয়ে যাবে। তাহলে এই যে CH এর হাত আর এই CH2 এর হাত, এই দুইটাকে ব্র্যাকেট দিয়ে পলিমার বানায় দাও, বাস। এটা হয়ে যাবে আমাদের পলিপ্রোপিন। একদম ইজি।
তাহলে এটা হয়ে গেল কি আমাদের পলিপ্রোপিন। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল পলিপ্রোপিন। নেক্সটে দেখো, এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এটার নাম আছে, এটাকে কি বলা হয়? ভিনাইল। এই যে এই অংশটা দেখো, একটু বলে দেই। এই যে এটা, এই যে এই মূলকটা, এই মূলকটার নাম হচ্ছে কি? এই মূলকটার নাম হচ্ছে ভিনাইল মূলক। কি নাম? ভিনাইল। তাহলে এর পাশে ক্লোরাইড আছে ভিনাইলের সাথে, তাহলে ভিনাইলের সাথে ক্লোরাইড হইলে নাম কি হয়ে যাবে? নাম হয়ে যাবে ভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, ভিনাইল ক্লোরাইড। সেম ভাবে দেখো এখানে এই যে পাই বন্ধন, এই যে একই কাজ, ক্লোরিনটাকে একটু উপরে বসাবো, এই পাই বন্ধনটাকে ভেঙে দিয়ে দুই পাশে দুটো হাত খালি করে দিব। তাহলে যে CH2 CH, ক্লোরিনটাকে একটু উপরে বসায় দিলাম, আর দুই পাশে দুটো হাত দিয়ে এদেরকে পলিমার বানায় দিলাম। N দিয়ে কি বানায় দিলাম? পলিমার। তাহলে এই যে এটার নাম কি হয়ে যাবে? এটার নাম হয়ে যাবে পলিভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইডের সাথে পলি অ্যাড হয়ে যাবে, পলিমারে কি অ্যাড হয়ে যায়? পলি অ্যাড হয়ে যায়। তাহলে এটার নাম কি হয়ে যাবে? এটার নাম হয়ে যাবে পলিভিনাইল ক্লোরাইড। সংক্ষেপে এটাকে ইংলিশে যদি পলিভিনাইল লেখো, তাহলে দেখো পলিভিনাইলের জন্য পিভি, সংক্ষেপে এটার নাম হয়ে যায় PVC, পলিভিনাইল ক্লোরাইড। এটাকেই PVC বলা হয়। ঠিক আছে, ওকে। নাও নেক্সটে আসো। নেক্সট হচ্ছে দেখো, এখানে যে অ্যাসিডটা আছে, এটাকে বলা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, আর এটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। তাহলে এখানে দেখো একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, এটা হচ্ছে গিয়ে টেট্রামিথিলিন ডাইকার্বক্সিলিক অ্যাসিড, বা এটার একটা নাম হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। তাহলে এটার নাম আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। এখানে ঘনীভবন পলিমারকরণ ঘটে, এটা তোমরা মোটামুটি জানো যারা আপনারা 11 পড়ছো। ঘনীভবন পলিমারকরণ, এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। ওকে, অ্যাডিপিক অ্যাসিড। এই অ্যাডিপিক অ্যাসিড এটার সাথে বিক্রিয়া করবে হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। সো এইখানে দেখো ঘনীভবন বিক্রিয়া, ঘনীভবন মানেও মনে রাখবা, এটা একটু বলে দেই, ঘনীভবন মানেও এখান থেকে পানি বের হয়। ঘনীভবন মানেও কি? ঘনীভবন মানেও হচ্ছে কি হবে? পানি অপসারণ হবে, পানি বের হয়ে যাওয়া। এই যে ঘন হয়ে যাওয়া, পানি বের হলে কি হয়ে যায়? ঘন হয়ে যায়। সো ঘনীভবন মানে পানি অপসারণ হবে। কিভাবে হবে জানো? দেখো কিভাবে হবে। এই যে NH2, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে একটা H আছে না? তাহলে আমি এক কাজ করি, যে NH2 টাকে এইভাবে লিখতে পারি, বাদ বাকি যা আছে সেম, শুধু আমি NH2 টাকে এইভাবে লিখলাম। এই H আর এই OH, এই H আর OH মিলে একটা পানি দিবে। ঠিক আছে, এই OH আর H মিলে একটা পানি দিবে। তাহলে আসো আমি একটা পানি লিখে ফেলি। এই যে H আর OH মিলে একটা পানি দিবে, আমি এখানে একটা পানি লিখে ফেললাম, পানি। ঠিক আছে, পানি। এরপরে দেখো, এরপরে হচ্ছে এই পাশেও একটা কিন্তু H আছে, খেয়াল করে দেখছো এই পাশে আবার একটা H আছে না? তাহলে এখানেও কিন্তু আমি চাইলে এইভাবে লিখতে পারি NH H, NH H পারি লিখতে। এই পাশে দেখছো একটা OH আছে, তাহলে এই OH আর এই H মিলে আরেকটা পানি দিবে, এই OH আর H মিলে আরেকটা পানি দিবে। তাহলে আমি দিয়ে দিলাম আরেকটা পানি। আরেকটা পানি মানে কি? আরেকটা পানি মানে এখানে 2, আরেকটা পানি মানে কি? এখানে 2। তাইলে এবার বলো, এই একটা পানি আর এই একটা পানি, পানি মিলে হলো 2। এখন আরো কিছু কাহিনী আছে। কাহিনীটা কি? দেখো, এগুলা বের হয়ে যাওয়ার পর ফাইনালি বাকি থাকে কি? এখান থেকে একটা OH চলে গেছে, মানে এখানে একটা হাত খালি। এখান থেকে একটা H চলে গেছে, মানে এখানে একটা হাত খালি। দুই পাশে দুইটা হাত খালি হয়ে যায়, তার মানে পলিমার হওয়া সম্ভব। আর কাহিনী কি? কাহিনী হচ্ছে দেখছো, এই জায়গায় যে এখান থেকে OH চলে যাওয়াতে এখান থেকে একটা হাত খালি হয়ে গেছে, এখান থেকে একটা H চলে যাওয়াতে এই যে এই হাতটা, এই যে এই হাতটা, এটাও কিন্তু বাকি আছে, এই যে এই হাতটা। এবার এই এই এইখানের হাতটা আর এখানের হাতটা মিলে CO আর NH একসাথে হয়ে যাবে। এই CO আর এই NH মিলে একসাথে হয়ে যাবে, বাদ বাকি যা আছে সেম। তাহলে আসো একদম ইজিলি যোগটা লিখে ফেলি। দেখছো একদম ইজি। এই যে পাশে হাত খালি, হাত খালি দাও। OH নাই, মানে এখানে একটা হাত খালি ছিল, এই যে দিলাম হাত খালি। এবার কি? CO বা OC যাই লেখো না কেন, CO দিলাম। OC লিখতে পারছো দেখা যায়, CO দিলাম। CO দিয়ে বাদ বাকি সেম,
কোন পর্যন্ত? এই যে সিও পর্যন্ত সেম, আবার এখানে সিও পর্যন্ত সেম, তাহলে এখানে কি হবে CH2 4, এই যে সিও, সিও পর্যন্ত সেম। এবার দেখো NH চলে আসছে, দেখছো? তাহলে এখানে দিয়ে দাও NH, দিয়ে দাও NH, NH, NH এর পর কি আছে? CH2 6, তাহলে দিয়ে দাও CH2 6। জায়গা নেই, আমি একটু মুছে দিলাম, মনে রেখো তো 2 অণু পানি ছিল। তাহলে এই যে CH2 6, CH2 6 এর পর আবার কি শুধু কি আছে? এই যে দেখো NH, তো এই যে দাদা NH দিয়ে দিলাম, NH দিয়ে এই যে হাত খালি রেখে দিলাম। আর ওই যে পানি উৎপন্ন হয়েছিল কত? 2 অণু, মনে আছে? এই যে আমি 2 অণু পানিটা আবার লিখে দিলাম নিচে। এখন আসো, এবার কি এরা পরস্পর কে আছে? এটা n সংখ্যক আছে, এটা n সংখ্যক আছে, মিলে এখানে টোটাল মিলে n সংখ্যক কি তৈরি করবে? এরকম n সংখ্যক মিলে একটা পলিমার তৈরি করবে, ঠিক আছে? এই পলিমারটার নামই হচ্ছে নাইলন 6:6। কি নাম? নাইলন 6:6। কেন জানো 6:6 কেন নামটা আসছে? বলো তো। এখানে কার্বন কয়টা? এই দেখো 4টা, আর 2, 4 আর 2 কত? 6। এখানে কার্বন কয়টা? এই দেখো 6, দেখছো 6। তাহলে এই জন্যটার নাম কি আসছে? নাইলন 6:6। একেবারে ইজি, ভেরি ইজি। এটার নাম কি চলে আসছে? নাইলন 6:6। অ্যান্ড দেন যেহেতু এখানে n সংখ্যক পলিমার, তাহলে n সংখ্যক পলিমার থেকে দেখছো 2টা করে পানি বেরোছে, তাহলে এখানে একটা একটা থেকে বের হয়েছে 2টা পানি, n সংখ্যক থেকে বের হবে 2n সংখ্যক পানি। ব্যাস, একদম ইজি। দেখছো এই বিক্রিয়াটা নিয়ে তোমরা সবাই প্যারা খাও, অনেকেই প্যারা খায় এটা নিয়ে, যে কি হইলো, এই জায়গায় হইলো, এটা কি করতে থেকে আসলে কেমনি কি হইলো। দ্যাট ওয়াজ দ্য থিং। এটা যদি মনে রাখতে পারো, ইজিলি এই বিক্রিয়াটা 2-3 বার লিখলে দেখবে মাথায় চলে আসছে। এটা কঠিন কিছু না। এই পাশ থেকে দুই পাশ, এইখানে যদি একটা এইচ আর একটা ওএইচ মিলে একটা পানি বের করে দিবা, মাঝখান থেকে একটা এইচ আর ওএইচ মিলে পানি বের করে দিবা, মাঝখান থেকে এইচ আর ওএইচ বের করে দেওয়াতে যে 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 খাত খালি হয়ে গেছে জোড়া লাগাই দিবা। এই যে দেখো জোড়া লাগাই দিছি, এই যে জোড়া, এই যে জোড়া লাগাই দিছি, আর এই দুই পাশের 2 হাত মিলে পলিমার সৃষ্টি হয়ে গেছে। ভেরি ইজি, কোনো কি নাই, কোনো প্যারা নাই। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি ঘনীভবন, ঠিক আছে? সো এই ছিল মোটামুটি আমাদের আজকের রিয়েকশন, সব ধরনের। জাস্ট এই ক্লাসটা করো, আর সাথে সাথে হাতের রিয়েকশন গুলো লিখে ফেলো। হ্যাঁ, আবার দরকার হলে করো, কোনো সমস্যা থাকলে বারবার রিওয়াইন্ড করে দেখতে পারবা ইউটিউব থেকে। এবং তোমাদেরকে ওই এই যে স্লাইডগুলো, এগুলার ড্রাইভ আকারে লিঙ্ক দিয়ে দিব, স্লাইডগুলো দেখো তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারবা। সো আশা করি তোমাদের আজকের পর থেকে রিয়েকশন নিয়ে কোনো সমস্যা থাকবে না। সো থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।